বাট একবার দেখে নিলে আর কি বেটার হবে আর কি। বুঝতে পারছি। ওকে, ওকে, আজকে আমরা বেসিক্যালি শুরু করব নেক্সট চ্যাপ্টার যেটা, এটা হইতেছে মানে নেক্সট চ্যাপ্টারটা বেসিক্যালি হইতেছে অ্যাটমিক পার্টিকলস, অ্যাটমিক স্ট্রাকচার, বেসিক্যালি ওইটাই শুরু করব আজকে, এবং এটা রিলেটেড যা আছে ওগুলা শেষ করে ফেলবো। আর একটা চ্যাপ্টার শুরু করব পিরিয়ডিক টেবল, দুইটা একটার সাথে শেষ হয়ে যাবে। আচ্ছা, ওকে ভাইয়া। আমরা অ্যাটমিক স্ট্রাকচারের কিছু বেসিক জিনিস আগে জানি, তারপরে আস্তে আস্তে ডিপ ডাইভ করব। প্রথমত, একটা অ্যাটম কি দিয়ে বানানো? ওই দিন আমরা দেখছিলাম দ্যাট নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে। প্রোটন কি? ইটস আ পজিটিভলি চার্জড পার্টিকেল, রাইট? ইটস আ পজিটিভলি চার্জড পার্টিকেল। আর নিউট্রন তো ইলেকট্রিক্যালি নিউট্রাল, এটার তো কোনো ইয়ে নাই, চার্জ নাই। আর ইলেকট্রন তো ইলেকট্রন, ইটস আ নেগেটিভলি চার্জড পার্টিকেল। নেগেটিভলি চার্জ বলতে নেগেটিভ ওয়ান পার্টিকেল। এখন যেটা হইতেছে সেটা হইতেছে ইলেকট্রনের যে কনফিগারেশন গুলা, মানে ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রনস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ বেসিক্যালি কল্ড দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, which determines the chemical properties of that particular atom, রাইট? সো ইলেকট্রনিক কনফিগারেশন, এটা আমরা আইজিসিস থেকে পড়ে আসতেছি, দ্যাট এটা কি করে কেমিক্যাল প্রপার্টিসটা মেনটেন করে থাকে। আর এটা হইতেছে একটা বেসিক স্ট্রাকচার অফ, কি বলে, অ্যাটম বেসিক্যালি, ঠিক আছে? এটা আহামরি কিছু না। আর atoms are mostly made up of empty space around a very small dense nucleus that contains, এই যে মাঝখানে যে তুমি জায়গাটা দেখতেছো না, এটা যদিও একটু মানে কি বলে খুব ফেক ভাবে ড্র করছে, বাট কিছু করার নাই। টু বি অনেস্ট, রিয়েলিটিতে আরো অনেক বড় স্পেস আছে, লাইক বলতে পারো রিয়েলিটিতে এই জিনিসটা অনেক সিম্পলিফাইড ডায়াগ্রাম, কিন্তু রিয়েলিটিতে ওর আমরা শিখবো সামনে জিনিসটা অন্যরকম বেসিক্যালি দেখতে। এবং ইটস ইটস নট হোয়াট ইউ থিঙ্ক, এখানে আরো বড় স্পেস আছে, বুঝছো? তো এই হইলো ব্যাপার। আরেকটা কথা হইতেছে, তোমার কাছে মনে হইতে পারে একটা সোলার সিস্টেমের মতো, যে মাঝখানে সান আর ইলেকট্রনস গুলো প্ল্যানেটস এইভাবে রিভলভ করতেছে, কিন্তু জিনিসটা এইভাবে না। ইলেকট্রনটা কিন্তু যেখানে আছে ওখানেই থাকে, টু বি অনেস্ট, ঠিক আছে? তো ওইটা আমরা শিখবো সামনে, কি কেন থাকে, কিভাবে থাকে, এটা ডিপ ডাইভ করবো, সমস্যা নাই। বাট ওভারঅল এটা একটা বেসিক্যালি কি, ইটস বেসিক্যালি আ বেসিক স্ট্রাকচার অফ আওয়ার অ্যাটম, বুঝছো? জি ভাইয়া। ওকে, এটার কিছু না। তারপরে আসো, সাবঅ্যাটমিক পার্টিকলস, দ্য পার্টিকলস এন্ড এলিমেন্ট। মানে সাবঅ্যাটমিক মানে কি? অ্যাটমের যে ছোট পার্টিকেল গুলো দেখি আমরা সাবঅ্যাটমিক বলি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আছে। দিস সাবঅ্যাটমিক পার্টিকলস আর সো স্মল দ্যাট ইটস নট পসিবল টু মেজার দেয়ার মাস। এক্স্যাক্টলি, আমরা এদের মাস, মানে এরা এতই ছোট যে এদের মাস মেজার করা এবং চার্জ মেজার করা খুবই টাফ হয়ে যাবে, আমরা যেগুলো কনভেনশনাল ইউনিটস, গ্রামস, কুলুম ইউজ করে থাকি। এই জন্য আমরা কি করি? আমরা সবকিছু মিলায়ে একটা এভারেজ ধরি প্লাস ওয়ান প্রোটনের, নেগেটিভ ওয়ান ধরি ইলেকট্রনের। এটার এক্সাক্ট ওয়ান কলম না কিন্তু, এটা আরো কম হবে, কিন্তু আমরা জাস্ট মিলায়ে একটা ধরি আর কি, আমাদের বোঝানোর জন্য। এমনকি মাসের কথাও যদি বলি, আমরা কি করি? আমরা কম্পেয়ার টু ইচ আদার ইউজিং রিলেটিভ অ্যাটমিক মাস এন্ড রিলেটিভ অ্যাটমিক চার্জেস। যেহেতু আমরা পুরোপুরি মাসটা বার করতে পারি না, আমরা এক একজনের মানে এক একজনের সঙ্গে কম্পেয়ার করে আমরা রিলেটিভ অ্যাটমিক মাসটা বের করি। রিলেটিভ মানে কি? কম্পেয়ার, তাই না? এখন আমরা জানি মাস অফ ইলেকট্রন কি? মাস অফ ইলেকট্রন হইতেছে, মনে করো আমরা প্রোটনের ইয়ে বার করছি, লেটস সে আমরা প্রোটনের মাসটা বার করলাম, কত? মনে করো সবকিছু মিলায় ওয়ান ধরলাম, ওয়ান আরবিটারি ইউনিটস। নিউট্রনেরও সমান ওয়ান আরবিটারি ইউনিটস। এখন আমরা ডিসিশন নিছি ইলেকট্রনেরটা না বের করে এটার সাথে কম্পেয়ার করে একটা ভ্যালু বার করে ফেলবো, এবং এভাবেই বার করছে ওরা। সেটা হইতেছে ওয়ান বাই এটি, মানে আহ, এই যে ওয়ান আরবিটারি ইউনিটস আছে না, এইটার এতটুক অফ ইজ দ্য ইলেকট্রনস মাস। মানে বুঝতে পারতেছো, প্রোটনের চেয়েও মাস ছোট, বুঝছো আমি কি বলছি? জি অফ ভাইয়া। ইলেকট্রনস মাস, আমি লিখে রাখি, ইলেকট্রনস মাস। সো এভাবে বেসিক্যালি আমরা কি করি? একে অপরের সঙ্গে রিলেটিভলি ইয়ে করে জাস্ট একটা মাসের একটা আইডিয়া পেয়ে যাই আর কি। তোমাকে যদি বলা হয় মানে হোয়াটস দ্য রিয়েল মাস বেসিক্যালি, তখন এটা আছে, একটা ভ্যালু আছে 9.11 টাইমস 10 টু দি পাওয়ার 9.31, ইফ আই এম নট রং, 10 টু দি পাওয়ার -31 কিলোগ্রাম। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট দিস ইজ ওয়েল। ইলেকট্রনের এটা ওরা বার করছে এখান থেকে কম্পেয়ার করে, নো ওকে প্রবলেম। ভাইয়া। এটা এলো গেল। আচ্ছা,
তারপরে আসো প্রোটন নিউট্রনের কথা, এই যে বললাম এটা এই যে ইলেকট্রনস আর 1836 টাইমস স্মলার দেন প্রোটন, আই মিন 36 নাকি, হ্যাঁ 1836, হ্যাঁ 1836 টাইমস স্মলার দেন প্রোটন নিউট্রন। এই দেখো যেটা বলছি ওটা লিখছি, দেখছো রিলেটিভ চার্জ তো +1, নিউট্রন তো জিরোই থাকে, ইলেকট্রনের -1, আর এটা এটার সাথে মিলায় ওরা বেসিক্যালি কি করছে, এটা কিন্তু মনে করো না ইলেকট্রনের আসল মাস, এটা কি, ইটস আ কম্প্যারিজন, নাথিং এলস, ঠিক আছে। আসল মাস কিন্তু অন্য অন্য কিছু, ওই যে 9 পয়েন্ট দেখাইছি যেটা ওইটা। চার্জ তো একটা সিঙ্গেল ইলেকট্রন হইতেছে, এটা বার করা হয়েছে, ক্যালকুলেটর না, এক্সপেরিমেন্টালি বার করা হয়েছে, হুইচ ইজ অ্যাবাউট -1.602 টাইমস টু দি পাওয়ার -90, ঠিক আছে। চার্জ অফ আ প্রোটন ইজ জাস্ট দি অপোজিট, ঠিক আছে, জাস্ট প্লাস হবে কিছু না, অথচ ম্যাগনিটিউড সমান। হাউএভার রিলেটিভ টু ইচ আদার দ্যার চার্জেস আর -1 and +1, এইটা ঠিক আছে। তারপরে নেক্সটে আসো কেমিক্যাল এলিমেন্টস, এটা তো আমরা পিরিয়ডিক টেবিলে দেখছি একটা, হাউ অ্যান এলিমেন্ট ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টেড ইন দ্য পিরিয়ডিক টেবিল। উই হ্যাভ দ্য মাস নাম্বার এট দ্য টপ, দি অ্যাটমিক নাম্বার এট দ্য বটম, জেনারেলি এটা আমরা দেখি আর কি বেসিক্যালি। আর এখানে সিম্বলটা থাকে, মাস নাম্বারটা কি, নাম্বার অফ নিউক্লিয়নস ইন নিউক্লিয়নস মানে কি, প্রোটনস প্লাস নিউট্রনস, তাই না। তো এটা আহামরি কিছু না। তার মানে তোমাকে যদি নিউট্রন বার করতে হয় কি করবা, মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার মানে কি, প্রোটন, তাই না, ওটা থেকে মাইনাস করলেই তুমি নাম্বার অফ নিউট্রনস পেয়ে যেতে পারো, সিম্পল ইজ দ্যাট। তারপরে অ্যাটম কিন্তু একটা নিউট্রাল, এটা মানে অ্যাটম যখন এভাবে থাকে পিরিয়ডিক টেবিলে, যেগুলো অ্যাটমগুলো দেখো এগুলো সব কিন্তু নিউট্রাল থাকে, তাদের কোনো চার্জ থাকে না, দ্যাট মিনস তাদেরকে চার্জ গেইন করতে হলে কি করা লাগবে, ইদার দে হ্যাভ টু গেইন অর লুজ ইলেকট্রনস, হুইচ মিনস দে ওন্ট বি টোল্ড অ্যাটম এনিমোর দ্যাট টাইম, ওদেরকে আমরা ওই স্পিসিসদেরকে আমরা কি বলবো, আয়ন্স বলবো, ঠিক আছে। ইটস ভেরি ইজি। And the number of subatomic particles in atoms and ions can be determined given their atomic number, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আহ, এটা তো পড়ছো and জানো that Z দিয়ে আমরা জানতে পারি একটা কি বলে এলিমেন্টের মধ্যে কয়টা প্রোটন আছে, নিউক্লিয়র নাম্বারের মাধ্যমে জানতে পারি কয়টা প্রোটন কয়টা নিউট্রন আছে, প্রয়োজনে আমরা চাইলে নাম্বার অফ নিউট্রনস বার করতে পারি এই ফর্মুলা দিয়ে। সো এটা কোনো রকেট সায়েন্স, এটা ভেরি ইজি। প্রোটনসের ক্ষেত্রেও সমান, একটু দেখে নিতে পারো, ইটস দ্য সেম থিং, নাথিং এলস, দ্য নাম্বার অফ প্রোটনস ইকুয়ালস টু অ্যাটমিক প্রোটন নাম্বার, এবার একবার দেখলেই হয়ে যাবে, ভেরি ইজি এজ দ্যাট। ইলেকট্রনসেরও সোজা, অ্যান অ্যাটম ইজ নিউট্রন, আচ্ছা আমরা জানি ইলেকট্রন আর প্রোটনের নাম্বার সেম থাকে, দ্যাট মিনস দ্য অ্যাটমিক নাম্বার যা ইলেকট্রন নাম্বার তা। পজিটিভলি চার্জড আয়ন কি হবে, যেগুলো ইলেকট্রন লস্ট করছে অ্যান্ড দেয়ারফর হ্যাভ ফিউয়ার ইলেকট্রনস দেন প্রোটনস। এক্সাম্পল হিসেবে আমরা Na+ যদি ধরি, তার মানে কি, সে একটা ইলেকট্রন কি করছে, লুজ করছে। আবার অন্যদিকে তুমি যদি Cl- ধরি, এটা একটা নেগেটিভলি চার্জ, তার মানে কি, একটা ইলেকট্রন গেইন করছে, ভেরি ইজি এজ দ্যাট। নিউট্রনসের তো বুঝতেই পারতেছো নিউট্রালি চার্জ থাকে, সো এটা কোনো রকেট সায়েন্স নাই। সো যেহেতু নিউট্রালি চার্জ থাকে, এদের কোনো চার্জ থাকে না। সো আর নিউট্রনস কিভাবে বার করবো, ওই যে আগে দেখাইছি যে ওই ফর্মুলার মাধ্যমে এটা বার করবো, এবং এটা কখন জরুরি, আমাদের যখন আইসোটোপস নিয়ে কোয়েশ্চেন থাকবে, তখন আইসোটোপসের ক্ষেত্রে আমাদেরকে নিউট্রনের ক্যালকুলেশন করতে হবে। কারণ কেন বলতো, আইসোটোপ কি বলতো, ডু ইউ নো হোয়াটস অ্যান আইসোটোপ? S- same number of electron, সেম নাম্বার অফ ইলেকট্রন, বাট আরেকটা কি বলো? different number of neutron. হ্যাঁ, বাট ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস। তার মানে কি, আমরা যদি Cl35 আর Cl37 ধরি, both of them are what, isotopes of chlorine, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, তাদের মাস নাম্বার ডিফারেন্ট কেন, কারণ তাদের নিউট্রন নাম্বার ডিফারেন্ট, ব্যাপারটা হচ্ছে কি বলছি। 0. ওকে, নাও ডিটারমাইন দ্য নাম্বার অফ প্রোটনস, ইলেকট্রনস এন্ড নিউট্রনস ফর দ্য ফলোইং আয়নস, একটু দেখে নিতে পারো। Mg2+ আয়নের কি হবে, দ্য অ্যাটমিক নাম্বার অফ আ ম্যাগনেসিয়াম অ্যাটম ইজ 12, ওই যে এটা কিন্তু পিরিয়ডিক টেবিল থেকে দেখে নিবা, ইজি। আচ্ছা এখানে 2+, তার মানে কি, দুইটা ইলেকট্রন লুজ করছে, তার মানে কি 12 হবে না 10 হবে, 10টা ইলেকট্রন হবে, তাই না, বেসিক এটা। নিউট্রনের সংখ্যা তো সোজা, তুমি যদি যে মাস নাম্বারটা পিরিয়ডিক টেবিল থেকে বার করতে পারো, আর নাম্বার অফ প্রোটনস কিন্তু চেঞ্জ হইতেছে না, 12, ওটাও কিন্তু পিরিয়ডিক টেবিল, ওটা থেকে ওটা মাইনাস করলেই ওটাই আসবে, এন্ড এই তো এটা হচ্ছে তোমার নাম্বার অফ নিউট্রনস। কার্বনের ক্ষেত্রেও দেখো না, ওই সেম জিনিসটাই করতে হবে, ইটস নো রকেট সায়েন্স বেসিক্যালি। তারপরে এই তো এটা কি বলছে 3 নম্বরটা, unknown atom of element X with mass number 63, আচ্ছা তোমাকে আবার মাস নাম্বার আর নিউট্রন দিয়ে দিছে, মাস নাম্বার আর নিউট্রন দিয়া ওটার আইডেন্টিফিকেশন করলা, তো আইডেন্টিফিকেশন হচ্ছে কপার। আচ্ছা তুমি কিভাবে আইডেন্টিফিকেশন করবা, সবসময় মনে রাখবা অ্যাটমিক নাম্বারের মাধ্যমে কোনো এলিমেন্টটাকে তুমি ডিস্টিংগুইশ কিংবা আইডেন্টিফাই করবা।
সো এনিহাও চেষ্টা করবে অ্যাটমিক নাম্বারটা বার করে, কারণ পিরিয়ডিক টেবিলে কিন্তু অ্যাটমিক নাম্বার অনুযায়ী দেওয়া আছে সবকিছু, তাই না? সো অ্যাটমিক নাম্বারের মাধ্যমে আমরা ইজিলি ওই স্পেসিফিক ইয়ে কি বলে এলিমেন্টটাকে আমরা ইয়ে করতে পারবো, মানে কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। ওকে, ঠিক আছে, এই হলো গেল। দ্য অ্যাটম ইজ নট চার্জ, সো দ্য নাম্বার অফ প্রোটনস, এত যেহেতু চার্জ না, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান থাকবে, এন্ড দ্যাটস হাউ ইট গোস। তারপর আসো আইসোটোপস, এই যে একটু আগে দেখলাম, the symbol for an isotope is the chemical symbol or word followed by a dash and then the mass number. For example, আমরা যদি দেখি কার্বন ড্যাশ 12, কার্বন ড্যাশ 14 লেখা থাকে, কিংবা ওই যে ক্লোরিন ড্যাশ 35, ক্লোরিন 30 ড্যাশ 37 লেখা থাকে, তাহলে ওগুলো আমরা আইসোটোপস বুঝতে হবে। আচ্ছা, 12 মানে কি? মাস কি অ্যাটমিক নাম্বার? ক্লিয়ার? কি বলছি? এগুলো কিন্তু অ্যাটমিক নাম্বার, মনে রাখবা। তার মানে কি জি কি বলে 12 যদি থাকে, অ্যাটমিক নাম্বার থাকে যদি, তা না, এটা কি অ্যাটমিক নাম? না না না, অ্যাটমিক নাম্বার না, সেটা ভুল বলছি, মাস নাম্বার, মাস নাম্বার। এটা হচ্ছে মাস নাম্বার। তো একটা কার্বনে 6টা নিউট্রন আর একটা কার্বনে 8টা নিউট্রন থাকে, যার ফলেই না তোমার 2টা এক্সট্রা মাস নাম্বার, মানে মাস নাম্বার 2 বেশি এখানে। আচ্ছা, আইসোটোপস আর অ্যাটমস অফ দ্য সেম, যেখানে ডেফিনিশন আছে, তুমি যেটা বলছো এখানে লেখা আছে। আর একটা কথা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এগুলো হইতেছে হাইড্রোজেনের আইসোটোপস। দেখো এখানে ভেরি রকেট সায়েন্স না, জাস্ট নিউট্রন নাম্বারটা চেঞ্জ, বাকি সবকিছু সমান। প্রপার্টিজ অফ আইসোটোপস, আচ্ছা এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দে হ্যাভ সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ বাট ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ। ওয়াই ডু দে হ্যাভ সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ, স্যার? ক্যান ইউ টেল মি? কারণ ওই সেম নাম্বার অফ প্রোটনস দেখে No, it's because they have the same number of electrons in their outer shell. বুঝছো? যেহেতু তাদের হ্যাঁ সেম কেমিক্যাল, আমি তোমাকে বলছিলাম যে ইলেকট্রনিক কনফিগারেশন কি করে, কেমিক্যাল প্রপার্টিজ গুলো ডিটারমাইন করে থাকে। তুমি আমাকে বলো, যদি নাম্বার অফ ইলেকট্রনসই চেঞ্জ না হয়, তাহলে কি তোমার কেমিক্যাল হ্যাঁ, প্রপার্টিজ চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। না ঠিক আছে, সো দ্যাটস হাউ ইট গোস। ইলেকট্রনস টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড দেয়ারফর ডিটারমাইন দ্য কেমিস্ট্রি অফ অ্যান অ্যাটম। এটা অবশ্যই জরুরি, একবার দেখে নিবা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ কেন ডিফারেন্ট? বিকজ of the number of neutrons, ঠিক আছে? Since these are neutral subatomic particles, they only add mass to the atom. Mass is an example of a physical property. এবং যেহেতু নিউট্রন এর মাস আছে, সো তার যদি মানে ইয়েটা নাম্বারটা চেঞ্জ হয়, ভ্যারি করে, তাহলে মাস ভ্যারি করবে না অ্যাটমের। সো দ্যাটস ওয়াই আইসোটোপস এর ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ আমরা দেখতে পারি, সাচ এজ স্মল ডিফারেন্সেস ইন দেয়ার মাস, ডেনসিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। দেখো, মাস ডেনসিটি দুইটাই কিন্তু মাস রিলেটেড ফিজিক্যাল প্রপার্টি। মেল্টিং আর বয়লিংও তো কমার মানে বাড়া কমার কথা, বিকজ মাস আর ডেনসিটি কমে বাড়ে, তাই না? এই আর কি। জি ওকে, এটা গেল। এখন আসো, আমাদের একটা মেশিন আছে যেগুলোর মাধ্যমে আমরা মাস স্পেকট্রোমিটার দিয়ে ইয়ে করে আর কি, মানে বেসিক্যালি আমরা ইয়ে করি যে রিলেটিভ আইসোটোপিক মাসগুলা মেজার করে থাকি, এটাকে মাস স্পেকট্রোমিটার বলে। জিনিসটা দেখতে এরকম, ইফ ইউ সি, it's an instrument used to determine the relative isotopic mass and the relative abundance of each isotope. Relative abundance মানে কি? মনে করো কার্বন 12, কার্বন 12 এনভায়রনমেন্টে আছে অ্যারাউন্ড, লেটস সে 75%, বাকি 25% মনে করো কার্বন 14 আছে। এই যে এটা কিভাবে বুঝছেন স্যার, তাই না? এসব জিনিস বোঝার জন্য আমাদের এই মেশিনটা লাগে। এই মেশিনের মাধ্যমে আমরা প্রত্যেকটা আইসোটোপের রিলেটিভ অ্যাবান্ডেন্সটা বার করতে পারি, এনভায়রনমেন্টে কতটুকু অ্যাভেলেবল আছে। এখন এটা কিভাবে হয়? আচ্ছা, প্রথমত হইতেছে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে, অ্যাপার্ট ফ্রম ফাইন্ডিং দ্য masses of the isotopes, mass spectrometry is a very useful tool for detecting illegal drugs, এটা। আচ্ছা, এসব জিনিস হইতেছে তোমার ইন্ডাস্ট্রিতে কাজে লাগে আর কি। কিছু এলিমেন্টস আছে না, যেগুলো তুমি ইলিগাল ড্রাগসে বা ফরেনসিক সায়েন্সে তুমি ইয়ে করতে পারো, তো এসব জিনিস আবার তখন, দিস ইজ দ্য ইউনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ মাস স্পেকট্রোমিটার। এখন কেমিস্ট্রির প্রেক্ষাপটে যদি আসি, প্রথমে দেখো কি করা হয়। ভিতরে দেখো একটা ইলেকট্রন গান আছে। সো যে স্যাম্পলটা আমরা ইয়ে করব, ইনভেস্টিগেট করব, ওইটাকে কিন্তু ভেপোরাইজ করা হয়, ভেপোরাইজ করে গ্যাসিয়াস মিক্সচারটা এদিকে পাঠানো হয়। আচ্ছা, গ্যাসিয়াস মিক্সচারের মধ্যে আমরা জানি অ্যাটমস আছে, এদিক দিয়ে কি হয়, ইলেকট্রন শুট হয়। ঠিক আছে, ইলেকট্রন গান মানে কি, শুট করে, যেটা যে গানটা, তাই না? প্রত্যেকটা গানের মতো, 10টা গানের মতো এটাও কিন্তু ইলেকট্রন শুট করে, রিয়েল গুলি শুট করে না। এখন ইলেকট্রনটা কি করে, ওই অ্যাটমের সাথে কলাইড করে, ওই অ্যাটমের সাথে কলাইড করে আরেকটা ইলেকট্রন সে বার করায় দেয়। মানে মনে রাখবা, এই যে ইলেকট্রনটা আছে না, ও কিন্তু নিজে ঢুকে নাই, না ঢুকে যে জাস্ট একটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে আরেকটা ইলেকট্রন ওখান থেকে বের করে দিছে। আচ্ছা, এতে করে কি হইলো, সে আয়োনাইজড হয়ে গেল না? আয়োনাইজড হয়ে গেল, হ্যাঁ তাই না? কারণ সে একটা ইলেকট্রন লুজ করছে। আচ্ছা, এখন কি হইছে, দ্য আয়ন্স নাও টেন্ড টু গো দিস ওয়ে। আচ্ছা, এটা অ্যাক্সেলারেট কেন হইতেছে? ইউ উইল রিয়েলাইজ দ্যাট এখানে একটা কি আছে, চার্জ প্লেট আছে, তাই না? তো এখানে কি একটা হ্যাঁ পিডি আছে না, পোটেনশিয়াল ডিফারেন্স
যখনই এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স যখন থাকে, সেখানে একটা কি তৈরি হয়? ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার ফলে যখনই কোনো চার্জড পার্টিকেল এই ইলেকট্রিক ফিল্ড দিয়ে যাওয়া শুরু করবে, তখনই সে অ্যাক্সেলারেট করবে এবং অ্যাক্সেলারেট করে এইদিকে যাওয়া শুরু করবে। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে চার্জড আছে, অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেটেড আয়ন, যেটা বেসিক্যালি চার্জ। এখানে ডিফ্লেকশন করে হইতেছে। দেখো, এই টিউবের আশেপাশে আমরা এই রিজিয়নে আমরা কি লাগাইছি? ইলেকট্রোম্যাগনেটস লাগিয়েছি। সো যেহেতু চার্জড, অবশ্যই ওরা করতে পারবে, নিজেদের দিকে টানবে আয়নটা, তাই না? এখন কেউ মনে করো বেশি ডিফ্লেকশন হবে, কেউ মনে করো কম ডিফ্লেকশন হবে। এটা কিসের উপর ডিপেন্ড করে আমরা একটু পরে দেখবো ডিফ্লেকশনটা, বাট ডিফ্লেকশন হবে। তারপরে আস্তে আস্তে ডিফ্লেকশন হয়ে যেভাবেই আসুক, ঘুরে ফিরে কিন্তু গন্তব্য কি? এখানে, ঠিক আছে? ডিটেক্টরে এসে তোমার ডিটেক্টেড হবে। এরপরে এই ডিটেক্টরটা কোথায় কানেক্টেড থাকবে? ইট উইল বি কানেক্টেড উইথ আ কম্পিউটার, যেখানে বেসিক্যালি প্রসেসিং এর মাধ্যমে আমরা কি ওই যে রিলেটিভ অ্যাবান্ডেন্সটা ক্যালকুলেট করতে পারবো ইউজিং সাম গ্রাফস, যেটা আমরা দেখবো। এই গ্রাফের নাম হইতেছে মাস স্পেকট্রাম। আই এম প্রিটি শিওর হয়তো বা তুমি আগে দেখছো। তুমি কি রিটিক দিতেছো নাকি? রিডিংস না, আমি বলতেছি তোমার তো প্রথম মানে তুমি যে মে 2026 এ বলছো, ইউ আর দ্য ফার্স্ট ক্যান্ডিডেট, নাকি আগে দিছো? না কি দিছি ভাই? ও আচ্ছা আচ্ছা, সরি, না একজন রিটেক আছে, তাই আমি ভুলে গেছি এই ব্যাচের মধ্যে। বাট এনিওয়েজ, তো এখানে একটা গ্রাফ আছে মাস স্পেকট্রাম, ওখান থেকে আমরা ইন্টারপ্রেট করে কার্বন 12 এর অ্যাবান্ডেন্স, কার্বন 14 এর রিলেটিভ অ্যাবান্ডেন্সটা বার করতে পারবো। আচ্ছা, নিচে দেখি তাহলে আর একটু আইডিয়া আসবে। তো এই যে এখানে লেখা আছে, আমি যেটা বলছি খুব সুন্দর করে এখানে লেখা, আ স্যাম্পল ইজ ejected into the spectrometer where it is heated and vaporized. The atoms or molecules are then bombarded by high energy electrons created by an electron gun. High energy electrons collide with the sample material. এই যে বললাম না, রিমুভস ইলেকট্রনস ইউজ ক্রিয়েটিং পজিটিভ আয়ন্স তৈরি হবে, তাই না? কারণ ইলেকট্রন সরাই ফেলতেছে। তারপরে আয়ন্স গুলা কি হয়? অ্যাক্সিলারেটেড বাই অ্যাট্রাকশন টুয়ার্ডস নেগেটিভলি চার্জড প্লেটস। আচ্ছা, আয়ন যেহেতু পজিটিভ আর নেগেটিভলি চার্জ প্লেট, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করবে না? এই জন্য বুঝছো তো কেন অ্যাক্সেলারেশন হয়? বুঝছো কেন অ্যাক্সেলারেশন হয়? কাশিফ, হ্যালো, হ্যালো কাশিফ, ক্যান ইউ হিয়ার মি? uh you may rejoin if it's an issue. হ্যালো। আচ্ছা, many ions strike the plate and are discharged, but a few will pass through gap in the plates, have a curved section of the spectrometer known as the flight tube. আচ্ছা, এটাকে ফ্লাইট টিউব বলা হয়, যেখানে বেসিক্যালি ডিফ্লেকশনটা করা হয়। তুমি মনে হয় কথা বলতেছিলে না? ওয়াইফাই চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। তুমি কি কতটুকু পর্যন্ত শুনছো? এতটুকু পর্যন্ত? এই হাই এনার্জি ইলেকট্রনস পর্যন্ত। আচ্ছা, হাই এনার্জি ইলেকট্রনস গুলা কোলাইড করে উইথ দ্য স্যাম্পল ম্যাটেরিয়াল এন্ড দে রিমুভ দ্য ইলেকট্রনস ক্রিয়েটিং পজিটিভ আয়ন্স। এটা তো বুঝছো, যেহেতু ইলেকট্রন কোলাইড কইরা আরো কিছু ইলেকট্রন রিমুভ করে, তার মানে কি? সে পজিটিভলি চার্জড হবে। তারপরে দেখো অ্যাক্সেলারেশন কেন হয়? যেহেতু আয়ন্স গুলা পজিটিভলি চার্জড, তারা কিন্তু নেগেটিভলি চার্জ প্লেটসের দিকে অ্যাট্রাক্টেড হবে না, কারণ আমরা জানি অপোজিট চার্জেস কি করে? অ্যাট্রাক্ট করে, তাই না? তারপরে হইতেছে মেনি আয়ন্স স্ট্রাইক দ্য প্লেট and are discharged, but a few will pass through gap in the plates into a curved section of the আচ্ছা, অনেক ব্যাপার আছে যে সব আয়ন কিন্তু আবার পাস হবে না। কিছু আয়ন মনে করো এই প্লেটের মধ্যে লেগে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে। আর অন্য কিছু আয়ন বেসিক্যালি বলতে পারো এই গ্যাপ দিয়ে বের হয়ে অ্যাক্সিলারেট হয়ে তোমার এই পার্টে আসবে। বুঝছো? জি। আচ্ছা, এই পার্টটার নাম কি? যে রিজনের সার্কেল করছে, এই পার্টটার নাম হইতেছে ফ্লাইট টিউব। এই ফ্লাইট টিউবের আশেপাশে কি আছে বলছিলাম? ইলেকট্রোম্যাগনেটস আছে, which create a strong electromagnetic field that deflects the path of the ions in a curve. আচ্ছা, the ions pass onto a charge detector plate where every strike is recorded as a small current and which is then amplified. আচ্ছা, এই যে ডিটেক্টরে যখন গিয়ে স্ট্রাইক করে, তখন একটা কারেন্ট তৈরি হয়। ইলেকট্রন যতগুলা স্ট্রাইক করবে, ততগুলো একবার তত করে মানে ততগুলো ইলেকট্রিক কারেন্ট তৈরি হবে, এবং এই ইলেকট্রিক কারেন্টগুলো বেসিক্যালি ঘুরে ফিরে কই যাবে? ওই কম্পিউটারে যাবে, যেখানে আমরা গ্রাফের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে? এই যে বাই varying the electric and magnetic field, all the charged particles can be deflected to the detector, which gives information about the mass to charge ratio of the abundance of each ion. তার মানে এই যে ডিফ্লেকশনটা কিসের উপরে ডিপেন্ড করতেছে? ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ আর ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করতেছে। বুঝছো? জি। ওকে, কুল। আমি 5 মিনিট ওয়েট করো, আমি আসতেছি।
ওকে। সেটা হইতেছে বলছিলাম ওই যে মাস স্পেক্ট্রা। তো মাস স্পেক্ট্রোমিটার আমরা বুঝছি, এখন এই জিনিসটা বুঝতে হবে আমাদের যে মাস স্পেক্ট্রাটা ইন্টারপ্রেট কিভাবে করতে হবে, কিংবা আমাদের যে যে টেবিলটা দিবে আমরা একটু আগে দেখেছিলাম ইয়েতে, কম্পিউটারের মধ্যে, এই টেবিলটা ইন্টারপ্রেট করাই হচ্ছে আমাদের মেইন কাজ। এখন এটা কিভাবে করা যায়? ফার্স্ট অফ অল আমরা যদি দেখি আইসোটোপস কি, দে আর ডিফারেন্ট অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট দ্যাট কন্টেইন দ্য সেম নাম্বার অফ প্রোটনস ইন ইলেকট্রনস বাট আ ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস। এটা তো কনফার্ম। দ্যাট মিনস দে মাস্ট হ্যাভ ডিফারেন্ট মাস নাম্বারস, রাইট? থিঙ্ক অ্যাবাউট ইট। তাদের নিউট্রন সংখ্যা ডিফারেন্ট, তাহলে মাস নাম্বারও ডিফারেন্ট হওয়ার কথা। So the mass of an element is given as the relative atomic mass by using the average mass of the isotope. এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মনে আছে আমরা প্রথম লেকচারে পড়েছিলাম যে রিলেটিভ অ্যাটমিক মাসটা আমরা পিরিয়ডিক টেবিলের যে মাস নাম্বারটা আছে ওই মাস নাম্বার থেকেই আমরা তো বার করি প্রত্যেকটা এলিমেন্টের, তাই না? কেন বার জি। করি? বিকজ এই যে প্রত্যেকটা এলিমেন্টের আইসোটোপ আছে সাধারণত, এই আইসোটোপের এভারেজ মাস বার করা হয়েছে এক্সপেরিমেন্টালি। এই কি দিয়ে? ওই যে মাস স্পেক্ট্রা দিয়ে, মানে এই স্পেকট্রোমিটারের দিয়ে মাধ্যমে। যার ফলে আমরা ওইগুলাকেই মাস নাম্বার হিসেবে ধরি আর কি। মানে যদিও এটাকে মানে যদিও এটা রিয়েল লাইফে এটা আসলে রিলেটিভ অ্যাটমিক মাস বলা হয়, কিন্তু ওইটাকেই আমরা বেসিক্যালি মাস নাম্বার ধরে থাকি। ঠিক আছে? কারণ এখন তোমার কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা পুরোপুরি হোল নাম্বার না কেন? দেখছো না পিরিয়ডিক টেবিলে কি পুরোপুরি হোল নাম্বার দেওয়া থাকে? দেখো তো 24.3 লিখা থাকে, তাই না? এরকম টাইপ জি। কিছু। হ্যালো কাশিফ। হ্যাঁ ভাই, শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, বলতেছিলাম যে আহ, এই যে 24.3 যে লেখা থাকে, এটা লেখা থাকে কারণ বেসিক্যালি তোমার এই যে মিন আছে না, এই মিন নেওয়া হয়ে থাকে কিংবা তোমার এভারেজ মাস নেওয়া হয়ে থাকে প্রত্যেকটা আইসোটোপের। আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করো ক্লোরিন 35, ক্লোরিন 37, ঠিক আছে, এই দুইটার আইসোটোপ আছে, এখন এই দুইটার মিন কি হবে? 35.5। এখন বুঝছো কেন এটা ইয়ে করা হয়, মানে জি ভাই। এভারেজ মাসটা কিভাবে নেওয়া হয়ে থাকে? আর নেওয়া হয়ে থাকে কিভাবে, এটার ফর্মুলা আছে। এই হচ্ছে ফর্মুলা: দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ এন এলিমেন্ট ক্যান বি ক্যালকুলেটেড বাই ইউজিং দ্য রিলেটিভ অ্যাবান্ডেন্স জুলস, সামথিং উইচ ইউ হ্যাভ লার্নড ইন আইজিসিসি। কি করা হয়? তো এই যে তাদের আইসোটোপের রেসপেক্টিভ রিলেটিভ অ্যাবান্ডেন্সের সঙ্গে ও তার মাসটাকে মাল্টিপ্লাই করা হয়। এইভাবে প্রত্যেকটার সঙ্গে মাস মাল্টিপ্লাই করে সামেশন বার করা হয়। সামেশন বার করে 100 দিয়ে ডিভাইড দিলেই আমরা বেসিক্যালি কি পাবো? ওই এলিমেন্টের রেসপেক্টিভ রিলেটিভ অ্যাটমিক মাসটা পেয়ে যাবো। ঠিক আছে? সো the relative abundance of an isotope is either given or can be read off the mass spectrum. এই জিনিসটাও ইম্পর্টেন্ট। আসলে তাহলে রিলেটিভ মানে মাস স্পেকট্রামের কাজ কি বেসিক্যালি? ওইটাই কাজ। কি? ওই রিলেটিভ অ্যাবান্ডেন্সটা দেওয়া, বার করা। এবং ওইটা দিয়ে পরে আমরা কি বার করতে পারবো? ওই রিলেটিভ অ্যাটমিক মাস এই ফর্মুলা দিয়ে বার করতে পারবো। আচ্ছা এখন আহ, এই দেখো একটা এক্সাম্পল দেখো, এটা আইজিসিসি তে পড়ছো। দেখো তোমাকে আইসোটোপের ইয়ে দিছে, প্রত্যেকটা রেসপেক্টিভ পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স দিছে। ওই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, ঘুরে ফিরে আমরা কিন্তু 16 পাই। এটা 16.0044 পাই, কিন্তু দেখছো এটা ওরা রাউন্ড অফ করছে। তো কেন জি, রাউন্ড, জি। কেন মিন মানে এভাবে আসে? আশা করি বুঝছো কেন আসে। অ্যাবান্ডেন্সে তো তোমার ডেসিমাল পয়েন্ট, তাই। তারপর আসো বরন। আচ্ছা এখন উল্টাভাবে দেখো, ক্যালকুলেট দ্য রেলেটিভ টু ওয়ান ডেসিমাল প্লেস ইউজিং ইটস মাস স্পেকট্রাম। আচ্ছা একটা মাস স্পেকট্রাম দেখতে এরকম, সবসময় মনে রাখবা। আচ্ছা এক্স এক্সিস কি রিপ্রেজেন্ট করে? মাস টু চার্জ রেশিও অফ দি আয়ন। তার মানে কি? ওই স্পেসিফিক আয়নের মাস ডিভাইডেড বাই ওই স্পেসিফিক আয়নের চার্জ, ওইটার রেশিও ইয়ে করে মানে বলা হয় আয়নের। আর অ্যাবান্ডেন্স তো বুঝতেই পারতেছো, ওয়াই অ্যাক্সিস কি রিপ্রেজেন্ট করে? পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স কিংবা রিলেটিভ অ্যাবান্ডেন্স, সেটাই বলে থাকো না কেন, রিলেটিভ অ্যাবান্ডেন্স, পার্সেন্টেজ রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ দি আয়ন্স। এখন মনে করো এখানে 10 আছে, 11 আছে। ঠিক আছে, বরনের 10 আমরা জানি। এখন আর মনে করো এখানে দেখা গেল আরেকটা বরনের আরেকটা ইয়ে আছে, মাস নাম্বার বলা আছে, মানে বরন 10 আর বরন 11। ঠিক আছে, বরন 10 আর বরন 11 আমরা বেসিক্যালি ইনভেস্টিগেট করতেছি এই দুইটা আইসোটোপকে। এখন মাস টু চার্জ রেশিও মানে কি? মনে করো এখানে এই যে বরন 10 যেটা, এটার মাস মনে করো 10, চার্জ করো +1, তাহলে ঘুরে ফিরে কি 10 হইলো না? এখন বুঝছো কেন এখানে 10 দেওয়া। জি ভাই। আর বরন 11-র ক্ষেত্রেও সমান, 11 ডিভাইডেড বাই +1। ঠিক আছে, এই হলো তোমার 10 আর 11। আচ্ছা এক একটা রেমান্ডেন্স দেখো দেওয়া আছে কিংবা এদিকে দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট অ্যান্ড দেন তো ওই ফর্মুলাটা ইউজ করবা, রিলেটিভ অ্যাবান্ডেন্সের সঙ্গে রেসপেক্টিভ মাস মাল্টিপ্লাই করবা, ইভেনচুয়ালি তুমি রিলেটিভ অ্যাটমিক মাসটা
বের করে নিবা। এই যে ইউ ক্যান বি এক্সপেক্টেড টু ওয়ার্ক উইথ টেবিলস অর গ্রাফস অফ ডাটা টু ক্যালকুলেট রিলেটিভ অ্যাটমিক মাস। এই যেটা দেখাইছি ওয়ার্ক এক্সাম্পলটা দেখানো হয়েছে ঠিক এরকমই দিবে। ইউ ক্যান অলসো বি এক্সপেক্টেড টু ডু দিস ক্যালকুলেশন ব্যাকওয়ার্ডস টু ডিটারমাইন দ্য অ্যাবান্ডেন্স অফ ওয়ান আইসোটোপ। আচ্ছা, ব্যাকওয়ার্ড বলতে কি? মনে করো তোমাকে এখন অ্যাবান্ডেন্স গুলা দিছে না, তোমাকে কি দিছে? তোমাকে মনে করো আমি এটা সুন্দর করে তোমাকে মনে করো ইয়ে দিছে, জাস্ট মাস নাম্বার গুলা দিয়ে দিছে। এখন তোমাকে যদি ইয়ে করতে হয়, তোমাকে যদি রিলেটিভ অ্যাবান্ডেন্স বার করতে বলে এই বড় দুইটার, তুমি কিভাবে বার করবা? আচ্ছা, তুমি ধরবা লেট এক্স বি দ্য রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ বোরন। ঠিক আছে, আমরা যদি মানে বরন 10 মনে করো, বরন 10-এরটাই আমরা এক্স ধরলাম, তাহলে বরন 11-র কি হবে বলতে পারবা? 100 মাইনাস এক্স, তাই না? তাহলে আমরা যদি ম্যাথটা এইভাবে করি তাহলে কি হবে? তোমার এক্স টাইমস তোমার ওই যে 10 প্লাস 100 মাইনাস এক্স টাইমস 11 ডিভাইডেড বাই 100 এন্ড তোমাকে এটা দিবে। মজার ব্যাপার হচ্ছে যখন তোমাকে রিলেটিভ অ্যাবান্ডেন্স বার করতে হবে তোমাকে এআর দিয়ে দিবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইজ ইকুয়াল টু 10.80। এখন বলো পারবা কি পারবা না? রিলেটিভ অ্যাবান্ডেন্স বার করতে পারবা না? উল্টা। জি জি। তাহলে এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতেছে ওরা। সো আশা করি উল্টা বার করতে পারবা। এটা গেল। তারপরে আসো মাস স্পেকট্রা অফ মলিকিউলস। দেখো, যখন ইলেকট্রন বম্বার্ডমেন্ট হয়, ওই মলিকিউলটা যে বম্বার্ডমেন্ট হয় এটা তো আমরা জানি, একটা ইলেকট্রন বের হয়ে চলে যায়। যে আয়নটা তৈরি হয় এটাকে আমরা একটা মলিকুলার আয়ন বলে থাকি, এটা হইতেছে ফরম্যাট। ঠিক আছে? দ্য রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ দ্য ডিটেক্টেড আয়ন্স ফর্ম আ মাস স্পেকট্রাম, যেটা নিয়ে আজকে এখন আমরা একটু পরে দেখবো। A kind of the molecular fingerprint that can be identified by computer using a spectral database. এই যে মাস স্পেকট্রামটা কে আইডেন্টিফাই করতে পারে, কে বানাইতে পারে? একটা কম্পিউটার বানাইতে পারে স্পেকট্রাল ডাটাবেসের অনুসারে। এখন স্পেকট্রাল ডাটাবেস কি? ইটস আ ডাটাবেস which is pre-installed in the computer by chemists. এটা নিয়ে এত ডিপ যাওয়া লাগবে না, জাস্ট মনে রাখবা মাস স্পেকট্রামটা কি, কোথায়? ওই যে এটাকেই মাস স্পেকট্রাম বলে। এই জিনিসটাই কম্পিউটার গ্রাফ হিসেবে সফটওয়্যারের মাধ্যমে তৈরি করে। The peak with the highest mass to charge value is the molecular ion peak, which gives information about the molecular mass of the compound. আমরা দেখতেছি, দাঁড়াও। আচ্ছা, কি বলছে ওরা? ইটস দ্য মলিকুলার আয়ন পিক। আচ্ছা, এখানে সবচেয়ে হাইয়েস্ট মাস টু চার্জ রেশিও আমরা যদি এই মাস স্পেকট্রামের মধ্যে দেখি, মলিকুলার আয়ন পিক কি হবে? এইটা হবে না ভাইয়া? দেখো, সবচেয়ে হাইয়েস্ট মাস টু চার্জ রেশিও এটার না? জি হাইয়েস্ট মাস টু চার্জ রেশিওর ভ্যালু, যার হাইয়েস্ট মাস টু চার্জ রেশিও ভ্যালু, তাকেই আমরা কি বলবো? মলিকুলার আয়ন পিক বলবো। তার মানে কি মলিকুলার আয়ন পিক সবসময় রাইট হ্যান্ড সাইডে, রাইট মোস্ট সাইডে থাকবে। এটা যেন মাথার মধ্যে ঢুকাই দিও। আচ্ছা, এটা গেল। তারপরে হইতেছে দিস ভ্যালু ইজ ইকুয়াল টু দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড। তার মানে কি বোঝাইতেছে? দ্য মলিকুলার আয়ন পিক ইজ ইকুয়াল টু দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড, যা আমরা ইটস এমআর অফ দ্য কম্পাউন্ড, কিংবা এমআর অফ দ্য কম্পাউন্ড দ্যাট ইজ আন্ডার টেস্ট। ঠিক আছে? মানে বিউটানলের ইয়ে কি হবে? এটা কত? 56, 57, 50, 59। তাহলে বিউটানলের মলিকুলার আয়ন পিক কি হবে? মলিকুলার মাস কি হবে? 59। ঠিক আছে? কি বলছি? জি ভাই। হুম। তো এটা হইলো ব্যাপার। এখন M+1 পিক। আচ্ছা, এখন M+1 পিকটা খুবই রেয়ার। ঠিক আছে? এটা খুবই রেয়ার এবং কোনো সময় আসে, কোনো সময়, ভেরি রেয়ার বেসিক্যালি। ইট ইজ আ স্মল পিক which is due to the natural abundance of the isotope carbon-13। আচ্ছা, যদি কার্বন 13 থাকে, কোনো কারণে তুমি কোনো কম্পাউন্ডে যদি কিছু ছোট পরিমাণের কার্বন 13 পাই, তখন আমরা M+1 পিক দেখতে পাই। দ্য হাইট অফ দি M+1। আচ্ছা, M+1 পিক মানে কি? মানে মলিকুলার আয়ন পিক যা আছে ওইটার সঙ্গে 1 অ্যাড করে। মনে করো যদি বিউটাননের মধ্যেই কার্বন 13-এর আইসোটোপ কিছু থাকে, তাহলে 59+1 কি হবে? 60। ব্যাপারটা বুঝছো কি বলছি? হ্যাঁ ভাই। এটাকে M+1 পেগ বলা হয়। আমরা 60-র মধ্যে এখানে একটা ছোট্ট, এত বড় না, ছোট্ট একটা ইয়ে দেখবো। বাট অনেকজন আবার মনে করে ওইটাই নাকি মলিকুলার আয়ন পিক। না, ওইটা কিন্তু মলিকুলার আয়ন পিক না। মলিকুলার আয়ন পিক কিন্তু আগেরটা। এটা কিন্তু M+1 পিক। ব্যাপারটা বুঝছো কি বলছি? সব জায়গায় এটা জি ভাই। সমান না। So the height of the M+1 peak depends on how many carbon atoms are present in that molecule. যত বেশি কার্বন অ্যাটম হবে তত বেশি M+1 পিকের লার্জ হবে, মানে বড় হবে, না এটা ছোট হবে। মনে করো the height of the M+1 peak for an hexane containing 6 carbon atoms will be greater than the height of the ethane containing 2 carbon atoms. আশা করি বুঝছো। চলো আমরা এখন এটা দেখি, বিউটানলের এটা একটু দেখি। বলছে মাস স্পেকট্রামটা প্রোপানলের নাকি বিউটানলের।
ওকে, দেখতেই পারতেছি আমাদের মলিকুলার আয়ন পিকটা কি, সরি 59 না, এটা হইতেছে 58, আমি মনে হয় ভুল ইয়ে করছি। মলিকুলার আয়ন পিকটা কি আমরা দেখতে পারতেছি 58, তাই না? 58 দেখেই আমরা বলতে পারবো এটা প্রোপানল। আচ্ছা, কিভাবে বুঝছি এটা প্রোপানল স্যার? প্রথমত প্রোপানলের আমরা যদি স্ট্রাকচারটা ড্র করি, কি আছে বলতো? CH3 CH2 CHO, তাই না? জি। তুমি দেখ মানে এটা বুঝো এটা কি, এটা অ্যালডিহাইড। যদিও আমি অর্গানিক শুরু করি নাই, বাট এটা মনে হয় হ্যাঁ, আইসিসিতে পড়ছো, আই বিলিভ। হ্যাঁ, হালকা পাতলা পড়ানো হয়েছে। ওকে, তো এটা হইতেছে অ্যালডিহাইড। দেখো এখানে একটা প্লাস সাইন দেওয়া লাগবে, কেন বলো তো প্লাস সাইন দেওয়া লাগবে? কারণ এটা একটা আয়ন, ঠিক আছে? ভিতরে যা আছে সব আয়ন নিয়ে আমরা কি করতেছি, কাজ করতেছি। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্লাস সাইন দিতে ভুলিও না। এমনি এটা দিলে কিন্তু মার্ক যাবে, কারণ এটা কিন্তু নিউট্রাল বোঝায়। ব্যাপারটা হচ্ছে কি বলছি? জি ভাই। ওকে, এটা গেল। এখন এটা 58 কিভাবে হয় বার করো, মলিকুলার মাস বের করে নিলে 58 পাবা। 12 টাইমস 3, 12 টাইমস 3 প্লাস 6 প্লাস 16, দেখবা না তুমি 58 পাবা। তার মানে কি আমরা মলিকুলার আয়ন পিকের মধ্যে ডিরেক্টলি কম্পাউন্ডটা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, বিউটাইলের জন্য কিন্তু মলিকুলার আয়ন পিক কিন্তু 72 তে আসার কথা ছিল, কিন্তু আমরা কি 72 এখানে পাই? নাই তো, 72 তো কিছুই নাই, তাই না? না, হ্যাঁ। এই জন্য প্রোপানল ইজ দ্য কারেক্ট আনসার। বুঝছো কোয়েশ্চেনের? ইউ আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট অফ দ্য কোয়েশ্চেন? জি। আচ্ছা, আমাদের একটা মাস স্পেক্ট্রোমিটার একটা চার্ট দিয়ে থাকে। বুঝিনি কি বলছো? আমাদের না নর্মালি একটা মাস স্পেক্ট্রোমিটার একটা চার্ট দিয়ে দেয়, ওখান হ্যাঁ, থেকে আইডেন্টিফাই করবে। এটা দেখবো আমরা, সমস্যা নাই, কিন্তু এরকমও প্রশ্ন দেয় আর কি, এটা সবচেয়ে মানে যদি ম্যানুয়ালি বে করতে হয় এভাবে বে করবো। হ্যাঁ, এভাবে বের করবা। আচ্ছা, আমি এখন নেক্সটটা দেখাই, তারপরে আরো বুঝবা। আচ্ছা, আরেকটা আছে। ইউ ক্যান অলসো প্রেডিক্ট, এই যে এই জিনিসটা তুমি যেটা বলতেছিলা এটা আছে, ইউ ক্যান অলসো প্রেডিক্ট হাউ আ মাস স্পেকট্রাম মাইট এপিয়ার ফর আ গিভেন কম্পাউন্ড ইথানল। এখন তুমি দেখো দ্য মিথাইল ফ্র্যাগমেন্ট ইজ আ মাস অফ 15.0, কিছু ফ্র্যাগমেন্টের তুমি কি বলে রেখে দিবা, ইউ উইল মেমোরাইজ দ্য মলিকুলার এই কি বলে মাস টু চার্জ রেশিও। এবার ক্লিয়ার? এম এম বাই জেড ভ্যালুটা বলে রেখে ফেলবা, এতে করে তোমারই লাভ হবে। তুমি যখন 31 এর মধ্যে একটা পিক দেখবা, তাহলে চোখ বন্ধ করে বলতে পারবা আয়নটা কিসের জন্য হয়েছে, CH2H প্লাস এর জন্য। ব্যাপারটা বুঝছো কি বলছি? বুঝতে পারছি। এখন এই তিনটা ফ্র্যাগমেন্ট তুমি যদি মাথার মধ্যে মনে রাখতে পারো, যখনই এই তিনটা ফ্র্যাগমেন্ট পিক পিক দেখতে পারবা, তার মানে কি, এই ভালো করেই বুঝতে পারতেছো দ্যাট ঘুরে ফিরে আনসারটা এইটা হবে। কারণ তুমি একটা জিনিস রিয়ালাইজ করে দেখো, কি করা হয়েছে, এই জিনিসটা কি ভাগা হয়েছে, তাই না? CH3 প্লাসটা কি ফ্র্যাগমেন্ট করা হয়েছে, পরে এটা করা হয়েছে, CH3 CH2 এটা একটা ফ্র্যাগমেন্ট, আবার এই পার্টটাকে ফ্র্যাগমেন্ট করা হয়েছে। ব্যাপারটা বুঝছো কি বলছি? এখন প্রশ্ন হইতেছে, তোমাকে তো এগুলো কিছুই দিবে না, তুমি যদি এগুলা মাথার মধ্যে থাকে, তখনই তুমি বুঝবা যে তোমার এটা, তোমার এগুলা যদি মাথার মধ্যে থাকে আর এগুলা তুমি যদি গ্রাফ থেকে বুঝো, তাহলেই তো তুমি বেসিক্যালি বুঝতে পারবা যে পুরোটা মাস মলিকিউল হইতেছে মানে মলিকুলার আয়লপিক যদি দেখো আবার 46.0, তাহলে তো বুঝতে পারবা এটা এইটা, তাই না? কারণ তুমি যদি জি, জি, এটা বলেও না রাখো, এই ফ্র্যাগমেন্টস দেখেও তো বুঝতে পারবা। ব্যাপারটা বুঝছো? জি, জি ভাই। এই হলো ব্যাপার। তারপরে predicting mass spectra becomes more complex with the inclusion of a halogen isotope such as chloryl and bromine. এই দেখো এখন আসবে মজার খেলা, এই পার্টটা টাফ হওয়া শুরু করে। এগুলো তো জাস্ট আমরা কি বলবো, হাইড্রোকার্বনস দিয়ে কথা বলছি, এখন আমরা হ্যালোজেন ও অ্যালকিল নিয়েও কিছু, কিংবা যখন হ্যালোজেন এড করা হয়ে যায় তখন কিন্তু একটু অন্যভাবে চিন্তা করতে হয়। দেখো, ক্লোরিল exists as two isotopes, এটা রকেট সায়েন্স না, আগেও কথা বলছি, ক্লোরিল 35, ক্লোরিল 37. A compound containing one chlorine atom will therefore have what? Two molecular ion peaks. Why? Due to the two different isotopes it can contain. একটা হচ্ছে ক্লোরিন 35 এ M প্লাস পিক, যেটা আমরা 35 এই পাবো, তাই না? আর এটা হচ্ছে 37 M প্লাস 2 পিক। বুঝছো? মানে দুই অ্যাট আর কি, বেশি না। The ratio of the peak height is 3:1. Memorize it. এটা মেমোরাইজ অলওয়েজ সেম করো। থাকে। এটা মেমোরাইজ রাখবা, হ্যাঁ, সব সময় সব সময় 3:1। তার মানে কি, দ্য রিলেটিভ অ্যাভারডেন্স অফ ক্লোরিন 35 ইজ 3x টাইমস গ্রেটার দেন অফ 37। বুঝছো? যদি রিলেটিভ ওকে, অ্যাভারডেন্স এটা তোমার 35 থাকে, তাহলে সরি, এটা যদি 35 থাকে, তাহলে 35 টাইমস 3 কত হবে? যত আসে তত আনসার। ওকে। এই রেশিওটা সমান থাকবে সব সময়, বারবার বলতেছি। সো এটা মনে রাখবা, বেটার হবে তোমার জন্য। আর ঘুরে ফিরে সত্যি কথা বলতে কি, এই ক্লোরিনের উপর থেকেই তোমার, ওরাও জানে যে এত বেশি হার্ড দিলে সমস্যা, স্টুডেন্টরা পারবে না। কিছু সিলেক্টিভ হ্যালোজেনের উপরেই তারা কোয়েশ্চেন করে, যেমন ক্লোরিনের উপরে কোয়েশ্চেন করে, ব্রোমিলের উপরে কোয়েশ্চেন করে। সুতরাং তুমি যদি লোডটা ভালো করে, কেউ যদি মুখস্থ করেও যায় তবুও সে পারবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? হ্যাঁ, হ্যাঁ। এটা গেল। আচ্ছা,
A diatomic molecule, chloryl molecule, or a compound containing two chloryl atoms will have three molecular ion peaks due to the different combination. আচ্ছা, এখন তিনটা পিক থাকতে পারে কারণ আমরা জানি দুইটা আইসোটোপ আপনার বিভিন্ন কম্বিনেশনে আসতে পারে, তাই না? 35 35 35 37 37 37, জাস্ট পিকটা কিন্তু ডিফারেন্ট হবে সব ক্ষেত্রে। তার মানে কি 35 35 কি হবে? এম প্লাস পিক হবে। এম প্লাস পিকটা কি থাকতে পারে? এই পিকটা হবে 35 35 কত 70, তাই না? আর এটা কত 72, এটা কত আহ তোমার 74, ব্যাপারটা বুঝছো? আচ্ছা, জি জি। এইটা হইলো গেল। The ratio of the peak height is 9:6:1. এই রেশিওটা মনে রাখলে বেটার হয় আর কি, বেস্ট হয়। আচ্ছা, এখন এটা কিভাবে ডিডিউস করতে পারো? এখান থেকে কিন্তু এক্সাম্পল এই এই এটা কিন্তু সুন্দর করে এখানে লোটে দেওয়া আছে। এখান থেকে মাস্ট 3 মার্ক আসবে। ক্যারেল টিউ এরকম একটা প্রশ্ন সবসময় আমি দেখছি যে রিসেন্ট ইয়ার্সে 24-23-তে আসছে। রিকমেন্ডেশন থাকবে যে তুমি যদি এটা মুখস্থ করেও যাও ইজি তুমি 3 মার্ক পাবা। এটা খুবই সোজা, মুখস্থ না করলেও মুখস্থ করা লাগবে না, বিকজ ইটস প্রিটি ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেখো দ্য রেশিও কিভাবে আসছে, বাই ইউজিং দ্য প্রবাবিলিটি অফ ইচ ক্লোরিন অ্যাটম ফ্রম বিং ক্লোরিন 35 or 37। আচ্ছা, আমরা জানি রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ ক্লোরিন 35 এনভায়রনমেন্টে বেশি হাই। তার মানে কি 4/3 আমরা ক্লোরিন 35 যদি প্রবাবিলিটি ধরি, তাহলে দুইটা ক্লোরিন 35 যদি কম্বিনেশন থাকে, ওই যে ব্যাচ বিতে পড়ছো না, প্রবাবিলিটি মাল্টিপ্লাই হুম, করতে হয় এভাবে, জাস্ট এটা করে জি 9/16 3/16 ঘুরে ফিরে দেখতেই পারতেছো। আচ্ছা, এখন 3/16 টাইমস 2 কেন করা হয়েছে বলো তো? 3/16 times 2। করে কেন 6/16 করা হয়েছে? কারণ তুমি কি জানো আগে 37 না আগে 35? তুমি তো জানো না, তাই না? আগে 35 হইতে পারে, পরে 37 হইতে পারে, আবার 37 সামনে হইতে পারে, 35 পরে হইতে পারে, তাহলে দুইটা একসাথে, বুঝছো? দুইটা একই প্রবাবিলিটি, ওকে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6/16। আচ্ছা, তারপরে আছে ক্লোরিন 37 ওইটা তো ঠিক আছে। তো 9/16, 3/16, সরি 6/16 আর 1/16 ডিভাইড করে 16 দিয়ে, তাহলে তো লাইন লিস্টে 62 ওয়াল চলে আসে, জি। বুঝছো? এই হলো ব্যাপার। সো এই রেশিওটা মনে রাখবা ক্লোরিনের ক্ষেত্রে। দ্য প্রেসেন্স অফ ব্রোমিন or chloryl atoms in a compound gives rise to a m plus 2 possibly m plus 4 peak, যেটা বললাম এই যে m plus 2 m plus 4 peak, এটা তো দেখাইলাম। এই দেখো এখানে সুন্দর করেই দিছে কেমনে কি আসতে পারে। দেখো ওই যে m plus 2টা পিক 72 তে, m plus পিকটা 70 এ, m plus 4 পিকটা 74 এ, ঠিক আছে? আর এটা হইতেছে 35, এটা হইতেছে 37, ইজি অ্যাজ দ্যাট। তারপরে আসো ব্রোমিল। ওই সেম তোমাকে ব্রোমিলটার যদি এক্সপ্লেন করি, ব্রোমিল টু এক্সিস্ট অ্যাজ টু আইসোটোপ 79 বিআর 81 বিআর। তার মানে কি এম প্লাস পিক আর এম প্লাস টু পিক দেখতে পারবো 81 বিআর এর জন্য। আচ্ছা, এখন প্রশ্ন হইতেছে এম প্লাস পিক কিন্তু 79 ব্যাটার বলতেছিলাম, ব্যাপারটা বুঝছো কি বলছি? এম প্লাস পিক কিন্তু হ্যাঁ, অন্য কিছু, এই যে কম্বিনেশন থেকে আবার দেখে ফেলবে যে আবার 79 79 79 81 81 81 এম প্লাস টু এম প্লাস ফোর পিক, এই দেখো কোথায় আসবে তাহলে ঘুরে ফিরে? 158 160 162। আমরা যদি 79 79 অ্যাড করি কত আসে? 160, তাই না? জি হ্যাঁ। সরি 158 158 158। এটা যদি 79 আর 81 অ্যাড করি 160, আর এটা 162, তাই না? এটা 162 যদি তুমি 81 81 অ্যাড করো, তাহলে তুমি যদি 158 এ একটা পিক দেখো, তার মানে কি এইটা এই কম্বিনেশন আছে, এটা যদি দেখো এই কম্বিনেশন আছে, এটা যদি দেখো তার মানে এই কম্বিনেশন আছে, ঠিক আছে? আর এই রেশিওটাও মনে রাখতে পারো, বাট এটা ডিডাকশনও ইজি দেখে ফেলো তুমি যদি। ডিডাকশনটা কিভাবে করতে, আচ্ছা তুমি কি পারবা ডিডাকশন করতে? আগেরটার মতো ডিডাকশন করতে পারবা না? এই যে এটা দেখালো হইছে। হ্যাঁ, আচ্ছা আহ, দেখি বলো তো, এটা কি তোমাকে যদি ডিডাকশন করতে হয় 1:2:1 কিভাবে আসে? আমরা যদি 79 বিআর, ঠিক আছে, 79 বিআর যদি দেখি, আচ্ছা এই দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে। তুমি আগের ক্লোরিনে কিন্তু দেখছো যে তোমার কি 3:1, ঠিক আছে? 3:1 হইতেছে, তার মানে কি ক্লোরিন 35 এর এভারলেন্স সবসময় তিন গুণ বেশি থাকবে ক্লোরিন 37, এটা মনে রাখিও। আর ওরা আচ্ছা। এখানে কি বলছে প্রোবিলের, যে 50-50 থাকবে, 1:1। মানে হ্যাঁ। 50-50 থাকবে, 79 81 এর মধ্যে 50-50 থাকবে। তাহলে 79 বিআর আমরা যদি ইয়ে করি, আহ 79 বিআর আমরা যদি 79 বিআর আর 79 বিআর যদি থাকে, তাহলে আমরা যদি প্রবাবিলিটিটা বার করি তাহলে কি হবে? হাফ টাইমস হাফ, তাই না? হাফ টাইমস হাফ, তাহলে কত আসে বলো তো? 1/4। 1/4। তারপরে 79 বিআর প্লাস 81 বিআর,
এটা যদি আমরা করি হাফ টাইমস হাফ এগেন, রাইট, বাট এখানে 2 দিব কেন বলো তো, কারণ তুমি তো জানো না কোনটা আগে কোনটা পরে, তাই না? তাহলে কত আসে জি বলো জি। তো, তোমার ঘুরে ফিরে 1/2 আসে। 79 বিআর, সরি 81 বিআর প্লাস 81 বিআর, ঠিক আছে? হাফ কত ইন্টু আসবে হাফ, ঘুরে ফিরে, কত ওয়ান আসবে? বাই টু। 1/4। তাহলে কি আমরা হাফ 1/4 লাগে, হ্যাঁ 1/4 হাফ, এই ভুল বলছি নাকি? 1/4 1/4 1/4, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে 2/4 দিই আমি, এখনো রেশিও বার করছি না তো, 2/4 সরি, 2/4 2/4 1/4, এখন বুঝছো? 1:2:1, ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান, হ্যাঁ। 1:2:1, এইভাবে রেশিওটা বার করতে হবে। বারবার বলতেছি, এই যে যেটা দেখাইছি এখানে কিন্তু 3 বার কাশে, সুতরাং ডিডাকশনটা বুঝতে হবে এবং ডিডাকশনটা কিভাবে করা হইতেছে ওটা বুঝতে হবে, আর কিছু না। তোমাকে জাস্ট নর্মালি কি আমাদেরকে জাস্ট 1:1 রেশিওটা বলে থাকলেই হইতেছে, তাই না? বাকিটা তুমি পারবে ওয়ান না। ইস টু ওয়ান বলে যে আমরা হাফ বুঝবো না। 1:1 বলে 50-50, মানে দুইটাই 50-50 50% থাকে আচ্ছা এনভায়রনমেন্টে। আর 3:1 আচ্ছা। মানে কি, একটা 75% আর একটা 25%। ব্যাপারটা বুঝছো কি ওকে ওকে। বলছি? এটা হলো জি ব্যাপার। জি। ওকে, উইথ দিস আমাদের মাস স্পেক্ট্রা বলতে পারো শেষ। এরকম এই প্রশ্ন আসে, বুঝো কত সোজা। এলাসেলস কিচ্ছু না, এ টু বি অনেস্ট এই ধরনের প্রশ্নই এখান থেকে আসবে। ডিস্টিংগুইশটা আসবে যেভাবে শিখাইছি, আর এছাড়া ওই যে ম্যাথগুলা দেখাইছি, এই ম্যাথগুলো আসবে, মাস্ট ওকে। ইম্পর্টেন্ট। আমরা এখন চলে যাই আয়োনাইজেশন এনার্জিতে। আয়োনাইজেশন এনার্জি কি? ওয়েল, it is the amount of energy required to remove 1 mole of electrons from 1 mole of gaseous atoms of an element to form 1 mole of gaseous ion. Must একদম ডেফিনিশনটা মুখস্থ মারবা, কারণ এখান থেকে ডেফিনিশন আসে। Amount of energy required to remove 1 mole of electron from 1 mole of gaseous atom of an element to form 1 mole of gaseous ion. ঘুরে ফিরে 1 mole 1 mole, ঠিক আছে? মাথার মধ্যে ঢুকাই দিবা আয়নাইজেশন এনার্জি মানেই 1 মোলের কাজ, তাহলেই তুমি ওকে। মনে রাখতে পারবা। Ionization energies are measured under standard conditions which are 298 Kelvin and 101 kilopascal. তার মানে কি, এটা রুম টেম্পারেচারে হয়, ঠিক আছে? কি বলছি? আর প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে কাজে হয়। The unit of ionization energy is what? কেজে পার মোল, কিলোজোল পার মোল, সব সময় থাকে এসআই ইউনিটটা। The first ionization energy is the energy required to remove, আচ্ছা, এই যে ডেফিনেশনটা আছে, জাস্ট এই ডেফিনেশনটা সেম, জাস্ট 1 মোল একই শব্দ, কিন্তু এই জিনিসটা মনে রাখবা, that to remove 1 mole of electron from 1 mole of gaseous atoms to form 1 mole of gaseous 1 plus ion. এখানে কিন্তু gaseous ions দিছে, জেনারেল একটা আইডিয়া দিছে, বাট এখানে কিন্তু 1 plus ion তৈরি হয়, যেহেতু ফার্স্ট আয়নাইজেশন এনার্জি যখন আমরা ক্যালকুলেট করি। ব্যাপারটা বুঝছো কি বলছি? এই দেখো, এটা হইতেছে এক্সাম্পল। ক্যালসিয়াম থেকে আমরা যখন একটা ইলেকট্রন সরায় দিই, তখন কি হয়? Ca প্লাস তৈরি হয় না? এই যে ইলেকট্রনটা সরানোর জন্য যে এনার্জিটা লাগছে, ওই এনার্জিটাকে আমরা কি বলি? আয়নাইজেশন এনার্জি বলি। এবং এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, কেন বলো তো? কারণ এনার্জি অ্যাবজর্ব হইতেছে, পজিটিভ। হ্যাঁ। অ্যাবজর্ব হইতেছে, তাই। আচ্ছা, সেকেন্ড এন্ড থার্ডটা কি? মোর দেন ওয়ান ইলেকট্রন ক্যান বি রিমুভ ফ্রম অ্যান অ্যাটম, ফরম an atom, and each time you remove an electron there is a successive ionization energy. So these are called second, third. আচ্ছা, তুমি তো প্রথম ইলেকট্রন রিমুভ করলা, সেকেন্ড থার্ড রিমুভ করতে পারো, সেকেন্ড থার্ডেরও সেম, জাস্ট সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, থার্ড আয়নাইজেশন এনার্জি। সেকেন্ড আয়নাইজেশনের কি? টু রিমুভ ওয়ান, সব কিছুই সমান, দেখো সব সমান, জাস্ট কি 2 প্লাস আয়ন্স তৈরি করার জন্য, ঠিক আছে? জাস্ট 2 প্লাস আয়ন্স লাগাই দিবা, ক্লিয়ার? তাহলে থার্ডের জন্য কি হবে? 3 প্লাস আয়ন। ব্যাপারটা বুঝছো কি বলছি? হ্যাঁ ভাই। এটা গেল। তুমি একটা জিনিস রিয়েলাইজ করো, ভ্যালু বাড়তেছে কি বাড়তেছে না? ভ্যালু বাড়তেছে, থার্ডে আসতে গিয়ে দেখো ভ্যালু কতটুকু বাড়ছে। তার মানে কি, আরো টাফ হইতেছে না ইলেকট্রন রিমুভ করার ক্ষেত্রে? আমরা যত ইলেকট্রন রিমুভ করার চেষ্টা করতেছি একই আয়ন থেকে, টাফ হইতেছে। দেখো জি জি। এনার্জিটা বাড়তেছে, কেন টাফ হইতেছে এটা পরে দেখবো, কিন্তু জাস্ট প্যাটার্নটা লক্ষ্য করো এখান থেকে এখানে। এখন বিফোর উই, এটা তো আয়নাইজেশন এনার্জি বলো, এখন আয়নাইজেশন এনার্জি যাওয়ার আগে আমাদেরকে কিছু আইডিয়া বুঝতে হবে। আমরা যদি একটু আহ দাঁড়াও, ইয়েটা চিন্তা করি। আহ, প্রথমত হইতেছে আয়নাইজেশন এনার্জিটা এখান থেকে না করে আমি আগে তোমাকে অরবিটাল শিখাবো। আচ্ছা, আমরা আগে অরবিটালের ইয়েটা শিখাই দিই, তারপরে আমরা আয়নাইজেশন এনার্জি পার্টটা শিখে শিখবো। আচ্ছা, সেই অরবিটালটা একটু শিখে ফেলি। দেখো, প্রথমত
সেই আমার আসল কথা হইতেছে এই যে আমরা মাঝখানে যে প্রোটন এবং প্রোটন আর ইয়ে থাকে, নিউট্রন থাকে, আর আশেপাশে যে ইলেকট্রন থাকে, এগুলা বেসিক্যালি একটা ভেগ আইডিয়া। ঠিক আছে? তোমাকে বলছিলাম না যে ইলেকট্রন গুলো আসলে রিভলভ করে না, রেদার দে স্টে এট ওয়ান প্লেস। সত্যি কথা বলতে কি, ওরা কিছু রিজিয়নের মধ্যে থাকে, কিংবা একটা একটা খুবই স্পেসিফিক শেপওয়ালা রিজিয়নের মধ্যে থাকে। এই রিজন গুলাকে আমরা কি বলি? অরবিটালস বলি। ঠিক আছে? আর এই যে তুমি যে ইয়েটা দেখতেছো, তুমি যে এই যে সার্কেলটা দেখতেছো না, যেখানে বেসিক্যালি ইলেকট্রন গুলো রিং এর মতো করে আছে, এই সার্কেলটাকে আমরা কি বলি? সাবশেল। এই সাবশেলের মধ্যে কি দেখতে পাবা? তুমি অরবিটাল দেখতে পারবা। এখন অরবিটাল অনেক প্রকার। কি কি আছে? ইচ অরবিটাল, এস আছে, পিও আছে, ডি আছে, এফ আছে। ঠিক আছে? ৪ ধরনের অরবিটাল আছে। এখন এস সাবশেলের মধ্যে, মানে চারটা সাবশেল আছে। ৪টা সাবশেলের মধ্যে দেখো কয়টা অরবিটাল আছে। ঠিক আছে? কি বলছি? এখন এই ৪টা সাবশেলের মধ্যে এস এ একটা অরবিটাল আছে, পি সাবশেলে ৩টা অরবিটাল আছে, ডি সাবশেলে ৫টা অরবিটাল আছে, এফ সাবশেলে 7 অরবিটাল আছে। একটা জিনিস মনে রাখবা, সাবশেলের সাইজ, সাবশেল সাইজ ইজ গ্রেটার দেন অরবিটাল। ঠিক আছে? এই জিনিসটা মনে থাকে জানো। হ্যালো? ওকে ভাই। আচ্ছা, এখন তোমার অরবিটাল কয়টা কি এগুলো একটু আমরা বুঝি। যেমন এস অরবিটাল দেখতে কি রকম যদি দেখো, দ্য এস অরবিটালস আর স্ফেরিক্যাল ইন শেপ। দ্য সাইজ অফ দি এস অরবিটালস ইনক্রিজেস উইথ ইনক্রিজিং শেল নাম্বার। তার মানে কি? আচ্ছা, আরেকটা কথা, এটা এদেরও বড় বাপ আছে, ওইটা হচ্ছে কি? কোয়ান্টাম শেল। তাহলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এটা যদি নিউক্লিয়াস থাকে, এগুলাকে কোয়ান্টাম শেল বলা হয়। এটা n is equal to 2, এটা n is equal to 1। প্রিন্সিপাল কোয়ান্টাম কিংবা ফার্স্ট কোয়ান্টাম শেল, সেকেন্ড কোয়ান্টাম শেল। কোয়ান্টাম শেলের মধ্যে তোমার কি আছে? সাবশেল আছে। সাবশেলের মধ্যে কি আছে? অরবিটাল আছে। ব্যাপারটা বুঝছো কি বলছি? এভাবে অরবিটাল থাকে। ওকে। এই জিনিসটা আরেকটু কমপ্লেক্স, মানে কমপ্লেক্স আর একটু ডিপ ডাইভ করতেছি আমরা। আমরা শুধু এসব জিনিস তো জানতাম না, জাস্ট জানতাম শেল আছে। কিন্তু শেলের ভিতরেও যে জিনিস আছে, এগুলো এখন জানা লাগবে আমাদের। সো কোয়ান্টাম শেল ইজ, এই জিনিসটা মাথার মধ্যে যেন থাকে, যে সাইজটা যেন মনে থাকে। কোয়ান্টাম শেল কিন্তু বড় সাবশেলের চেয়ে, এবং সাবশেলের চেয়ে অরবিটাল ছোট। সাবশেলের মধ্যেই কিন্তু অরবিটাল থাকে। এই দেখো এসপিডিএফ সাবশেল আছে, এগুলো কিন্তু সাবশেল। এগুলো কিন্তু সাবশেল। সাবশেলের মধ্যে কয়টা অরবিটাল কি এগুলো দেখতে হবে। এখন এস এর মধ্যে যে অরবিটাল আছে, এস সাবশেলের অরবিটাল আছে, the s orbitals are all spherical in shape। ঠিক আছে? এবং এটা শেল নাম্বারের সঙ্গে বাড়ে। দ্যাট মিন্স the s orbital of the third quantum shell is bigger than the orbital of the first quantum shell। ঠিক আছে? দেখো এখানে, এই দেখো, এটা হচ্ছে s orbital, spherical shape দেখতে। এটা হচ্ছে তোমার p orbital। আচ্ছা, p orbital কয়টা? ৩টা আছে না, আমরা পড়ছিলাম না, এটা একটু আগে পড়লাম যে there are 3 p orbitals, তাই না? এক একটা অরবিটাল মনে রাখবা ২টা ইলেকট্রন পর্যন্ত ধরতে পারে। যদি এক একটা ইলেকট্রন ২টা অরবিটাল ২টা ইলেকট্রন ম্যাক্সিমাম ধরতে পারে, তাহলে ৩টা কয়টা হয়ে যাবে? 3 টাইমস টু 6, ৫টা, ৫ জি। টাইমস টু 10, ৬০টা। বুঝছো তো? তো এই হইল ব্যাপার। তাহলে এস অরবিটাল দেখতে এরকম দেখো, আর পি অরবিটাল দেখো। পি এক্স একটা, পি ওয়াই একটা, পি জেড একটা। কিভাবে দেখো স্যার? এক্স এক্সিসে একটা, ওয়াই এক্সিসে একটা, জেড এক্সিসে একটা পড়ছে, তাই এইখানে এই রিজনের মধ্যে ইলেকট্রন থাকবে, বাইরে থাকবে না। আশ্চর্যজনকভাবে বাইরে কোনো ইলেকট্রন পাবো না। এবং মজার ব্যাপার হইতেছে কি জানো? তুমি স্টিল, সায়েন্টিস্টরা মনে করো স্টিলও জানে না এখানে ইলেকট্রন আছে কিনা। ওরা একটা প্রবাবিলিটি দিছে দ্যাট, তারা ম্যাথ করে বার করছে যে এই রিজনের মধ্যে 98% চান্স ইলেকট্রন পাওয়ার, মানে বাকি 2% আনসার্টিনটি। বুঝতে পারতেছো? কেমিস্ট্রির মজার বিষয় হইতেছে আমরা নিজেও জানি না যে এগুলা এক্সিস্ট করে কিনা। জাস্ট ম্যাথের মাধ্যমে বেসিক্যালি এগুলা ম্যাথস বলতেছে, এই জন্য আমরা ধরে নিছি যে এই রিজিয়নের মধ্যে অরবিটাল, কি বলে, ডাম্বেল শেপের অরবিটালের শেপ রিজিয়নের মধ্যে আমরা ইলেকট্রনের হাই প্রবাবিলিটি পাবো পাওয়ার। ব্যাপারটা বুঝছো কি বলছি? এই আর কি। তো এস অরবিটাল গেল, পি এক্স, পি ওয়াই, পি জেড অরবিটাল গেল। এই যে ডাম্বেল শেপ, এটা মনে রাখবা। এভরি শেল হ্যাজ 3 p orbitals except for the first one, n is equal to 1। এভরি শেল মনে রাখবা, প্রত্যেকটা শেলের মধ্যে 3টা p অরবিটাল থাকে। শেল বলতে আর কি p সাবশেল আর কি। The p orbitals occupy x y z axis and point at right angles to each other, so are oriented perpendicular to one another। The lobes of the p orbitals become larger and longer with increasing shell number। এটা যেন মনে থাকে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। p অরবিটালের লোবস বাড়া শুরু করে
মানে লোবস মানে কি, লোবস মানে এটা, এইগুলাকে লোবস বলে। আহ, এই যে এগুলাকে লোবস বলে। ওরা বলতেছে এটার সাইজ বাড়া শুরু করে, ব্যাপারটা বুঝছো কি বলছি? হ্যাঁ সাইজ ভাই। বাড়া শুরু করে, দে বিকাম লার্জার এন্ড লঙ্গার উইথ ইনক্রিজিং শেল নাম্বার। তার মানে কি n ইজ ইকুয়াল টু 1 এ যে তোমার ইয়ে আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম শেলে যে পি অরবিটালটা আছে, n ইজ ইকুয়াল টু 3 তে সেটা অনেক বড়। ব্যাপারটা বুঝছো কি বলছি? পিজেড অরবিটাল যে n ইজ ইকুয়াল টু 1 এ আছে, সেটা n ইজ ইকুয়াল টু 3 পিজেড এর অরবিটাল আরো বড়। এই জিনিসটাই মেন করতেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? জি ভাই। ওকে, কুল। তো আমরা এস অরবিটাল বুঝলাম, পি অরবিটাল বুঝলাম। দের ইজ অ্যানাদার থিং কল্ড ডি আর এফ অরবিটাল। মজার ব্যাপার হইতেছে এই দুইটা তোমাদের সিলেবাসে নাই। সো বেস্ট অফ লাক, তুমি খুশি থাকা উচিত যে এগুলো শিখা লাগবে না, মানে যে শেপ টিপ দেখা লাগবে না, বাট এই দুইটার শেপ মাস্ট। ক্লিয়ার? ওকে ভাই। আচ্ছা, এই যে নোট দ্যাট দ্য শেপ অফ দ্য ডি অরবিটালস ইজ নট রিকোয়ার্ড, সো দ্যাটস ওয়াই। কিন্তু তুমি যদি চাও এই সে বলতে তুমি আমাদের ড্র করতে দিবে? হ্যাঁ, ড্র করতে দিবে তোমাকে। মানে বলে দিবে যে এস বা পি তারপর ড্র করবো এরকম হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ, এরকম কিছুই বলবে। আচ্ছা, দেখাবা না, আচ্ছা। সমস্যা নাই। এই হইতেছে মনে করো এইটা an overview of the shell। দেখো এটা ওরা কিন্তু ভেন ডায়াগ্রামের মতো দিছে। কে সবচেয়ে বড়? শেল সবচেয়ে বড়। তারপরে কে বড়? সাবশেল বড়। সাবশেলের ভিতরে দেখো অরবিটাল দিছে। ভেন ডায়াগ্রামটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। এই জিনিসটা মনে রাখলে মাথার মধ্যে বুঝে যাবা। আচ্ছা, এই যে আমরা 2s 2p, 2টা কি রিপ্রেজেন্ট করে? কি বলে, কোয়ান্টাম শেল নাম্বার রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে? কোয়ান্টাম শেল নাম্বার রিপ্রেজেন্ট করে। তার মানে কি? আর এটা কি রিপ্রেজেন্ট করে? অরবিটাল, সরি সাবশেল রিপ্রেজেন্ট করে, তাই না? হ্যাঁ। আর এই এস সাবশেলে কয়টাই অরবিটাল থাকে? একটাই অরবিটাল তো থাকে, তাই না? এখন দেখো 2s টা, বুঝছো? একটাই আছে, দেখাইলো। আচ্ছা, 2p সেম, সেম কোয়ান্টাম শেল নাম্বারে আছে, সেম কোয়ান্টাম শেলে আছে। এবার p সাবশেলে আছে। এখন এবার p সাবশেলে কয়টা অরবিটাল থাকে? px, py, pz। দেখছো? জি ভাইয়া। এভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কি। দেখো ওরা কিন্তু ইয়ে দিছে 2p 2p 2p। আচ্ছা, 2p যদিও দিছে, এখানে x যদি দাও তাহলে তোমার জন্য সুবিধা হবে। 2px 2p 2py 2pz বোঝার জন্য আর কি। এখন populating orbitals. Electrons can be imagined as small spinning charges which rotate around their own axis in either clockwise or anti-clockwise direction. The spin of the electron is represented by this direction. তার মানে কি, একটা অরবিটালের মধ্যে ইলেকট্রন গুলো এইভাবে থাকবে। একটা ইলেকট্রন মনে করো এই সাইডে স্পিন করবে, মানে ক্লকওয়াইজে স্পিন করবে, আরেকজন অ্যান্টি ক্লকওয়াইজে স্পিন করবে। তাদেরকে এভাবেই থাকতে হবে। তারা যদি দুই দিকেই মানে সমান ডিরেকশনেই যদি স্পিন করে, they will cease to exist. Am I clear? They ইয়েস will ইয়েস। cease to exist if they rotate at the same direction. It is not possible for them to exist at the same region. কেন স্যার? I don't want to go deep. জাস্ট বলে রাখিও দ্যাট এইটা করা যাবে না আর কি। কারণ এখন মেইন কথা হইতেছে ইলেকট্রনস উইথ দ্য সেম স্পিন রিপেল, হুইচ ইজ অলসো কল্ড স্পিন পেয়ার রিপালশন। এই যে একটা রিজাল্ট তুমি বলতেই পারো যে যদি সেম স্পিন থাকে তাহলে স্পিন পেয়ার রিপালশন হবে। সো therefore electrons will occupy separate orbitals in the same subshell first to minimize this repulsion and have their spin in the same direction. They will all then pair up with the second electron being added to the first with its spin in the opposite direction। তার মানে কি, ঘুরে ফিরে যে এত কাজ করতেছে, ঘুরে ফিরে কি, দ্য মেইন থিং ইজ দ্যাট দুইটা ইলেকট্রন অপোজিট ডিরেকশনই গেইন করছে, তাই না? তার মানে দুইটা ইলেকট্রন ফর সাম রিজন, মনে করো তুমি অনেক এক্সপেরিমেন্ট কইরা দুইটাকে মনে করো একই ডিরেকশনে এনে ফেলছো স্পিন, বাট স্টিল ওরা এক্সিস্ট করবে না। দে উইল সিজ টু এক্সিস্ট এবং ঘুরে ফিরে কিছু কাজ করবে, কাজ করে ঘুরে ফিরে আবার অপোজিট ডিরেকশনে স্পিন করা শুরু করবে। দেখো এই কাজটাই করে ওরা। তারা কি করে, অন্য একটা অরবিটালে চলে যায়, সেম সাবশেলের অন্য একটা অরবিটালে চলে যায়। মনে করো পি এক্স এ তুমি গন্ডগোলটা করছো, ওরা পি ওয়াই তে চলে যায়, যেখানে মনে করো ইয়ে আছে, অন্য ডিরেকশনের ইয়ে আছে। তারা ওই যে মনে করো এখানে, মনে করো আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করো পি এক্স এ সেম ডিরেকশন, আর পি ওয়াই তে মনে করো একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এই ডিরেকশনে। তো সে কি করবে, এই ইলেকট্রনটা এই জায়গায় চলে যাবে। ব্যাপারটা বুঝছো? তার মানে কি, কি হয়ে গেছে, তোমার অপোজিট ডিরেকশন হয়ে গেছে না? হ্যাঁ। এই জিনিসটাই ওরা বেসিক্যালি বলতেছে দ্যাট ওরা
ডিফারেন্ট ডিরেকশনেই থাকতে হবে, একজনকে ক্লকওয়াইজ এবং আরেকজনকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে স্পিল করতে হবে। এটা গেল। Electrons can be imagined as the spill of the electron by is repeated by direction. The spill, আচ্ছা এই স্পিলটা কি করে বেসিক্যালি? This spill creates a tiny magnetic field with ns pole pointing up or down. তো এই যে মজার ব্যাপার হইতেছে এই স্পিনিংটা কি তৈরি করে? ছোট্ট একটা ম্যাগনেটিক ফিল্ড। তার মানে কি আমাদের প্রত্যেকটা অ্যাটমের মধ্যেই ম্যাগনেটিক প্রপার্টিটা কিভাবে আসে? এইটার জন্য আসে, ইলেকট্রনের জন্য আসে। আমি একটা ডিপ জিনিস বললাম, ব্যাপারটা বুঝছো কি বলছি? আমরা বলি না আয়রন কেন ম্যাগনেটিক, কিছু জিনিসের মানে কি বলে ম্যাগনেটিক প্রপার্টি আছে না, কিভাবে আসে? হ্যাঁ তুমি হ্যাঁ যদি অ্যাটমিক স্কেল থেকে চিন্তা করো, এইটার জন্য আসে। বুঝতে পারছি। ওকে, এটা গেল, সবই বুঝলাম। আমরা এখন কিছু জিনিস শিখি, কিছু রুল আমাদেরকে শিখা লাগবে। হুনস রুলটা শিখি। হুনস রুলটা কি দেখো, if there are 3 electrons in a p subshell, one electron will go to each px, py and pz. ঠিক আছে অরবিটাল? তার মানে কি আমরা এইভাবে ফিল আপ করতে পারবো না স্যার। আমরা এইভাবে আমরা না P1 P2 এভাবে করে ফিল আপ করি। আমি বলি ওরা যেটা বলতেছে, যদি 3টা ইলেকট্রন থাকে পি সাবশেলে, তখন তোমাকে হুম, ফিল আপ করতে হবে কিভাবে? ফিল আপ করতে হবে এইভাবে, মানে প্রত্যেকটা অরবিটাল একটা ইলেকট্রন করে পাবে। তুমি বুঝতে এইভাবে পারছি। এইভাবে ফিল আপ করতে পারবা না। এইভাবে 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 ফিল আপ করতে পারবা না। ফার্স্ট থেকে সবগুলো ফিল আপ করে দেন আবার ফার্স্ট থেকে ফিল আপ করা শুরু করবো। এক্স্যাক্টলি, এটাকে হুমস রুল বলে, মনে রাখিও। এখন the principal quantum number indicates the energy level of a particular shell but also indicates the energy of the electrons in that shell. তার মানে n is equal to 1, n is equal to 2, n is equal to 3, আমাকে বলো তো কার বেশি হবে? n is equal to 1 এর এনার্জি কম হবে না? যত বেশি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার শেল বাড়বে, তত কি হ্যাঁ এনার্জি হ্যাঁ বাড়বে না? এটা তো জানো তুমি, তাই না? তার মানে কি, হ্যাঁ, একটা 2p ইলেকট্রন সেকেন্ড শেলে যদি থাকে, মানে এইখানে n is equal to 2 তে থাকে, therefore has an energy corresponding to n is equal to 2. বুঝছো কি বলছি? জি। এটা মনে রাখবা। n is equal to 1 is equal to মানে কিন্তু কোন শেলে আছে ওইটা নির্ধারণ করে। আচ্ছা, এখন আরেকটা হইতেছে পলি এক্সক্লুশন প্রিন্সিপাল। আমি তো তোমাকে বললাম দ্যাট একটু আগে, দ্যাট এই যে অপোজিট স্পিন থাকতে হবে, কে বার করছে? পলি ভাইয়া বার করছে। পলির একজন সায়েন্টিস্ট, আমি নাম ভুলে গেছি, উনার সম্মানে বেসিক্যালি এই রুলটা দেওয়া হয়েছে, উনি এই রুলটা বার করছিলেন। An orbital can only hold 2 electrons and they must have opposite spin. This is known as the Pauli exclusion principle. This is because কেন? The energy required to jump to a higher energy orbital is greater than the inter-electron repulsion. এই জিনিসটা গুরুত্বপূর্ণ। দেখো, একটা ইলেকট্রন মনে করো n is equal to 1 এ আছে। সে মনে করো হাইয়ার এনার্জিতে যাইতেছে। তো আরো বেশি হ্যাঁ, আমাদের কি এনার্জি দেওয়া লাগবে না? তো এনার্জি এখান থেকে দেওয়া লাগবে। যার ফলেই না সে এক্সাইটেড হয়ে n is equal to 2 তে যাবে। ঠিক আছে? অবশ্যই ওইটাকে ওই অরবিটালটাকে এমটি থাকতে হবে। এমনি এমনি তো যাবে না। মনে করো n is equal to 2 তে একটা অরবিটাল এমটি আছে। তো ওই যে যাবে, এটা এনার্জি দেওয়া লাগবে। এখন এই এনার্জিটা আবার কিন্তু কি, ইন্টার ইলেকট্রন রিপালশন বলতেছে। এই রিপালশন যে আছে, সরি, এই কি বলে, যে যদি সেম স্পিন থাকে, ঠিক আছে, একই স্পিন যদি থাকে এভাবে, তাহলে মনে করো যে রিপালশনটা আছে, এই রিপালশনের এনার্জিটা কিন্তু কম। ওই যতটুকু এনার্জি লাগবে একটা ইলেকট্রনটাকে মুভ করার জন্য n is equal to 1 থেকে n is equal to 2 জন্য, এই জন্য দে পেয়ার আপ and occupy the lower energy levels first. তো তারা কি করে বেসিক্যালি, এই যে হুনস রুল যেটা বলছে যে ইনস্টেড অফ ফিলিং আপ লাইক দিস, তার আগে প্রথমে প্রত্যেকটা অরবিটাল এভাবে আগে ইয়ে করে, যাতে করে মানে আমাদের সুবিধার্থে মনে করো আমরা যখন চেষ্টা করব এনার্জি দিয়ে ওখানে রিমুভ করার জন্য, আমাদের জন্য ইজি হবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? জি ভাই। ওকে, মোটামুটি এগুলাই আর কি, হোনস রুল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এটা গেল। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিই ইলেকট্রনিক কনফিগারেশনে, সব এসপি ডি অরবিটাল যদি থাকে, এখন মনে করো তোমার, আমাকে ম্যাগনেসিয়ামটা বলো তো, ম্যাগনেসিয়ামের ইয়েটা কি? হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ ম্যাগনেসিয়াম? 12। 12, হ্যাঁ, 12, হ্যাঁ, 12, 12, হ্যাঁ, 12।
এখন এটার যদি তোমাকে ইয়ে বার করা লাগে, তো অ্যাটমিক নাম্বারটা যদি আমি রিপ্রেজেন্ট করতে ইলেকট্রনিক কনফিগারেশন, আইজিসিএস দিয়ে কি পড়েছিলাম, 282, তাই না? ফার্স্ট হ্যাঁ, সেল, কিন্তু সেকেন্ড সেল। এফপিডিএফ এ যদি রিপ্রেজেন্ট করে যদি কটা করে হবে এটা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এটা আর কি হবে? পারবা তুমি, না আমি just দিব? টু, তারপর টু টু, না তারপর না না এভাবে না না, হবে না? প্রথমে চিন্তা করে দেখো, প্রথমেই কিন্তু আমাদের প্রথম কি হবে, দিস গাই উইল গেট ফিল্ড আপ ফার্স্ট, তাই না? আচ্ছা, আমাদের হ্যাঁ, হুমস রুল কি বলে, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, হুমস রুল কি বলে, দ্যাট লোয়ার ফার্স্ট কি কোথায় এটা, যে এই যে সেপারেট অরবিটালস ইন ফার্স্ট টু মিনিমাম দিস রিপালশন, এটা একটা কারণ, কিন্তু আরেকটা কথা হইতেছে যে এটা কেন করে, কারণ ঘুরে ফিরে দ্য লোয়ার এনার্জি দে পেয়ার আপ এন্ড অকিউপাই দ্য লোয়ার এনার্জি লেভেলস ফার্স্ট। তাহলে তোমাকে কিন্তু আমি বলছিলাম যে লোয়ার এনার্জি কে, 1, তারপরে 2, তারপরে হ্যাঁ, 3, তাকে আগে কে ফিল আপ হবে, যে শেলগুলা, ওয়ান হবে। যে সাবশেলগুলা এই শেলের মধ্যে আছে ওরা আগে জি, ফিল আপ হবে, তারপরে 2 ফিল আপ হবে, তারপরে 3 ফিল আপ হবে। তো আচ্ছা এটা আচ্ছা। যদি থাকে তাহলে কোথায় এটা draw করলাম? তো n is equal to 1 এটা যদি থাকে তাহলে তোমার প্রথমেই যে 1, এখন 1 প্রিন্সিপাল ইয়ে শেল হইতেছে 1, এটার সাবশেল কোনটা, একটাই তো থাকে, s, ঠিক এস, আছে? হ্যাঁ, আর আমরা জানি প্রত্যেকটা অরবিটাল কয়টা ইলেকট্রন ম্যাক্সিমাম পারে, দুইটা, দুইটা দিয়ে দিবা, যেটা বলি শেষ। এখন কয়টা বাকি ইলেকট্রন থাকলো, 12টার মধ্যে আরো 10টা বাকি থাকলো, তাই না? 10টা বাকি এই আছে। 10টা এখন আমাকে দেখাইতে হবে। সেকেন্ড কোয়ান্টাম শেলে আমরা এখন কাজ করবো। এখন সেকেন্ড কোয়ান্টাম শেলে কয়টা অরবিটাল আছে, টু এস এস আছে টু আর পি আছে, 2s আছে 2p আছে, এটা মনে রাখিও। আচ্ছা, এটা মনে রাখতে হবে তোমাকে, সেকেন্ড কোয়ান্টাম শেলে দুইটা শেল, কি বলে, দুইটা সাবশেল আছে, থার্ডে আছে তিনটা, এভাবে 3s 3p 3d, চারে আছে জি, আবার 4s 4p 4d 4f, ঠিক আছে? এতটুকু পর্যন্ত, আর হ্যাঁ, ডিপ যাওয়া লাগবে না। এটা মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এইটা যদি থাকে, এখন আমরা দেখো 1s2 2s2 এগেন, কারণ এখানে দুইটা পারে। এখন এখানে কয়টা ইয়ে আছে, তিনটা অরবিটাল আছে না, এখানে পি এক্স হ্যাঁ, পি ওয়াই পি জেড, আমরা চারটা ইলেকট্রন এখানে করে ফেলছি, বাকি থাকে কয়টা তোমার, তোমার আটটা ছয়টা, না, ছয়টা ইলেকট্রন থাকে। তাহলে ছয়টা, হ্যাঁ, হুনস রুল অনুযায়ী কিভাবে করব, 1 2 3 4 5 6, ফুল ফিল আপ হয়ে গেছে, তাই না? তাহলে উপরে কি জি, দিব, একটা 6। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এটা হইতেছে আমাদের কি, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ম্যাগনেসিয়াম। ক্লিয়ার? জি, ভেরি ইজি এন্ড ভেরি সিম্পল ইজ দ্যাট। আচ্ছা, তোমাকে কিন্তু বলছি যে এস অরবিটাল কয়টা ইলেকট্রন পারে, আচ্ছা এস সাবশেল কয়টা পারে, দুইটা, পি দুইটা, সাবশেল কয়টা পারে, ছয়টা, ছয়টা, ডিটা হ্যাঁ, কয়টা পারে, 10টা। 10টা, এরপরে হ্যাঁ, আচ্ছা, ডি কিভাবে পারে 10টা, আমি যদি একটু ডিপ দেখাই, ডিতে কয়টা অরবিটাল আছে এটাও তো বুঝতে হবে তোমাকে, তাই না? একটা দুইটা তিনটা, কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা অরবিটাল থাকে, মনে রাখিও। ডি এক্স হ্যাঁ, ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জানি এগুলা কিছু শেখা লাগবে না, বাট আমি, আমার মনে ছিল তাই বলতেছি, জি জেড স্কোয়ার এক্স। সো ভেরি কমপ্লেক্স, কারণ বিভিন্ন এক্সিস মিলায় এটা করা হয়। আমি যদি ডি এক্স ওয়াই তোমাকে একটা জাস্ট একটু ফর ক্ল্যারিফিকেশন যদি দেখাই, জিনিসটা দেখতে এরকম বেসিক্যালি, দুইটা ডাম্বেল দিয়ে তৈরি হয়েছে। সো এক্স অ্যাক্সিসে একটা আছে এভাবে, আর ওয়াই অ্যাক্সিসে এইভাবে আছে, ঠিক আছে? এটাকে ডিএক্স ওয়াই বলা হয়। আবার এইটা আবার এইটা, এটা যদি তুমি এভাবে ড্র করো, তাহলে তোমার কি আছে, এই আমি মনে হয় একটু ভুল করছি, এটা এভাবে হবে, সরি, ওয়াই অ্যাক্সিসে। ওকে, এরপরে এইটা হবে ওইটা, আর ওয়াইতে আরেকটা আছে। ওটা হচ্ছে কি বলছি, জি, এইটা হ্যাঁ, ডিএক্সওয়াই ডিওয়াইজেড, এগুলো শেপ আর কি। যদিও এই শেপগুলো জরুরি না, বাট আপ টু ইউ, তোমার ইচ্ছা, তুমি যদি চাও ইয়ে করতে পারো। বাট এনিওয়েজ, আমি যেটা বলতেছিলাম, ডি অরবিটালে কিভাবে 10টা হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় 10, ঠিক আছে? হ্যাঁ, ভেরি ইজি, ভেরি সিম্পল ইজ দ্যাট। আশা করি বারবার পৌলি এক্সক্লুশন, এই যে এটাও কিন্তু পৌলি এক্সক্লুশন প্রিন্সিপালের পার্ট। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইটা কিন্তু অপোজিট স্পিন রিলেট করে, এটা এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা ক্লকওয়াইজ। বুঝতে ক্লিয়ার? পারছি। যদি জি, তুমি কি এইভাবে হবে, এভাবে কিন্তু হবে না। মাস তার মানে কি, পলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি ফলো করতেছে, ফলো করতেছে না। হবে না, হ্যাঁ, 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 এটা যেন মনে থাকে। তো এটা গেল মোটামুটি, আমরা অ্যাটমিক স্ট্রাকচারের একটা ভালো আইডিয়া পাইছি। আহ আরো কিছু একটু দেখে ফেলি,
যেটা হইতেছে the periodic table is a split up can be split up into four main blocks depending on their electronic configuration. Elements can be classified as an s block element, p block element, and so on based on the position of the outermost electron. So আমাদের হাতে s block আছে, p block আছে, d block আছে, f block আছে, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবা, সেটা হইতেছে দ্যাট s ব্লকের এলিমেন্ট গুলো তাদের ভ্যালেন্স ইলেকট্রন s অরবিটালে শেষ হয়। p ব্লকটা মানে আউটার মোস্ট ইলেকট্রন বুঝে, তাই না? ভ্যালেন্স মানে কি? আউটার মোস্ট ইলেকট্রন, তাই না? তাহলে যে এলিমেন্টের আউটার মোস্ট ইলেকট্রন s অরবিটালে আছে তাদেরকে আমরা s ব্লক এলিমেন্ট বলি। p p ব্লক, d d ব্লক, f f ব্লক। ঠিক আছে? কি বলছি? জি। তাহলে এই হচ্ছে তোমার একটা আইডিয়া। দেখো, গ্রুপ 1 আর গ্রুপ 2 s ব্লক এলিমেন্ট বলা হয়। গ্রুপ, আই গেস এটা কি হবে এটা? আই গেস কি এটা 1, এটা এটা কতটুকু বলতে পারবো আমাকে একটু? এই গ্রুপটা কতটুকু আমি ভুলে গেছি। কোনটা? এই যে বরন কোন গ্রুপে একটু বলো তো। বোরন? বোরনটা মনে নেই ভাইয়া। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 তা বরন, বরন 13 তো 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত হইতেছে পি ব্লক। আর এই যে আচ্ছা মাঝখানে যে আছে, মাঝখানে কি গ্রুপ 3 থেকে গ্রুপ 12, এরা হইতেছে ডি ব্লক। আর এফ ব্লক হইতেছে আচ্ছা। ওই যে নিচে আলাদা দেখো না, ল্যান্থানয়েডস আর অ্যাক্টিনয়েডস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরা এফ ব্লক। লাগবে না, বাদ দাও, এটা বেশি দিবেও না, মাথা নষ্ট হয়ে যাবে এগুলো দিলে। মেইন কথা হইতেছে এস ব্লক, ডি ব্লক, পি ব্লক, এই তিনটা মনে রাখবা। ঠিক আছে? তুমি দেখো যে ডি ব্লকের বেশিরভাগ এলিমেন্টস গুলো তারা কিন্তু আবার দেখো খুব সুন্দর করে পিরিয়ড ওয়াইজ দিয়ে দিছে। এই পিরিয়ডের সবগুলো টু, এই পিরিয়ডের এই দুইটা গ্রুপের সব ইয়ে 2s এ শেষ হয়। এই পিরিয়ডের তোমার সবগুলা গ্রুপের মধ্যে এই পিরিয়ডের যতগুলো এলিমেন্ট আছে 2p তে শেষ হয়। এই কি বলে সবগুলা এলিমেন্টের এই পিরিয়ডে 3p তে শেষ হয়। বুঝছো কি বলছি? জি ভাইয়া। এটা সোজা আছে। আচ্ছা, দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম শেল ইনক্রিজ ইন এনার্জি উইথ ইনক্রিজিং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমি তো বললাম এটা, যে কি বললাম না ওই দিন, যে একটু আগে বললাম না যে n ইজ ইকুয়াল টু 1। হুম, এটা না? হ্যাঁ। এই জিনিসটা ওরা বেসিক্যালি মিন করতেছে, কিছুই না। দ্য সাবশেলস ইনক্রিজ ইন এনার্জি অ্যাজ ফলোজ, মাস্ট মনে রাখবা। এস পি ডি এফ, এস পি ডি এফ, এভাবে কিন্তু কার এনার্জি সবচেয়ে বেশি? এফ এর, তারপরে ডি এর, তারপরে পি, সরি তারপরে এস এর, মানে তারপরে না, সরি সবচেয়ে কম হইতেছে এস এর। আর মনে আছে ওই হুনস রুলে আমরা পড়ছি না দ্যাট লোয়ার এনার্জি লেভেলস আর অকুপাইড। এখন বুঝছো কেন আগে First. এস, এখন বুঝছো কেন এসটা আগে ফিল আপ হয়? জি জি জি। বিকজ অফ দিস। আশা ও, করি বুঝছো। All the orbitals in the same subshell have the same energy and are said to be degenerate. আচ্ছা এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। একই সাবশেলের মধ্যে যতগুলো অরবিটাল পাবো পি এক্স পি ওয়াই পি জেড, মনে করো পি সাবশেলে আমরা কি পি এক্স পি ওয়াই পি জেড পাই, তাদের সবার ইকুয়াল এনার্জি থাকবে। ঠিক আছে? ডিজেনারেট মানে ইকুয়াল এনার্জি। ঠিক আছে? এটা একটা সিনোনিম আর কিছু না। আচ্ছা। এটা গেল। যেমন ও এই যে এটা আমি জাস্ট এক্সপ্লেন করছি, এখানে একটু যদি দেখো ভালো করেই আছে দ্যাট আমরা যত উপরে যাই তোমার কি হয়, ইলেকট্রন সাবশেল, ইলেকট্রন শেল, ইলেকট্রন অরবিটাল, এইভাবে আর কি দেখো বাড়তেছে। দেখো তোমার 1s এ কয়টা আছে? 1s এ তোমার ইলেকট্রন শেলে জাস্ট একটা আছে, 2s এ আছে, 2p তে তুমি ইয়ে করতে পারবা, এভাবে ইয়ে আছে। মানে এটা হচ্ছে এনার্জি আর কি, তুমি যদি এনার্জি যতগুলো ডট দেখবা তত বেশি এনার্জি, আর কিছু না। এইটা গেল। The electronic configuration gives information about the number of, ওই তো কয়টা শেলে কোন সাব শেলে কোনটা অরবিটাল আছে ওইটা, এই যে এভাবে দেখানো হয়। দেখো একটু আগে আমরা দেখলাম না ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, এটা কি রিপ্রেজেন্ট করে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সাবশেল রিপ্রেজেন্ট করে নাম্বার অফ ইলেকট্রন রিপ্রেজেন্ট করে থাকে। এই যে দেখো ফুল ইলেকট্রন কনফিগারেশন, পটাশিয়ামের 19টা ইলেকট্রন আছে। ফার্স্ট টু ইলেকট্রন ফিল the s orbital of the first shell. They then continue to fill subsequent orbitals in subshell in order of increasing energy. তার মানে কি আগে lower energy orbital ইয়ে fill up হয়। 4s orbital is lower in energy than 3d subshell, so it is therefore filled up first. এই দেখো এইভাবে তোমার কাছে প্রশ্ন থাকতে পারে, এই দেখো 1s2 2s2 2p6, তারপরে 3s 3p 4s। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করবা, যে তোমার কাছে প্রশ্ন থাকতে পারে 3d কেন ফিল আপ হইলো না, 4s কেন হইলো আগে, কেন? কারণ বুঝছো তো কেন। অ্যাজ এ শেল ফিল আপ হচ্ছে হিসেবে ওইভাবে আমরা লিখতেছি। এখন আমি একটা জিনিস বলবো, সেটা হইতেছে তোমার কাছে একটা প্রশ্ন থাকতেই পারে যে কোনটার পরে কোনটা ইয়ে হবে,
মানে ফিল আপ হবে, তাই না? তো এটার জন্য আমি যদি দেখাই, দাঁড়াও দাঁড়াও আমি দেখাই। আচ্ছা, ওকে, এই পার্টটা গুরুত্বপূর্ণ। দাঁড়াও, এই যে এইটা যদি মেমোরাইজ করতে পারো, মানে জেনারেল কেমিস্ট্রিতে খুবই সোজা হয়ে যাবে, তুমি ফিল আপটা মনে রাখতে পারবা। এই যে এটা, ডু ইউ সি দিস? দেখো জি আমরা এই জিনিসটা একটু যদি দেখো, প্রথমত তুমি সবগুলা সাবশেল লিখে ফেলবা। 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। এটা তো বুঝছো তো, যে প্রথম কোয়ান্টাম শেলে একটা সাবশেল থাকে, হ্যাঁ, দ্বিতীয় কোয়ান্টাম শেলে দুইটা সাবশেল থাকে, তৃতীয় কোয়ান্টাম শেলে তিনটা, চারটা, 5 নম্বরে এভাবে 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 এভাবে। আচ্ছা, মজা করে দেখছি, ছয়টায় কিন্তু শুধু এই তিনটা আছে, আর 7 নম্বরে কিন্তু একটা আছে, ঠিক আছে? উল্টা ডিক্রিজ করা শুরু করে। এখন প্রশ্ন হইতেছে কে কার পরে ফিল আপ হয়। ওই দেখো, তুমি একটা তুমি যদি ইফ ইউ ক্যান মেমোরাইজ দিস ড্রয়িং, দেন কি করবা, জাস্ট একটা এরো সাইন ভাবে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে এটা কি বোঝায়, প্রথমে 1s ফিল আপ হয়, তারপরে 2s ফিল আপ হয়, তারপরে 2p ফিল আপ হয়। 1s এর পরে 2s, 2s এর পরে 2p, 2p এর পরে 3s। বুঝছো কি বলছি? আচ্ছা আচ্ছা, জি জি তাহলে আরেকটা দিবা, তাহলে 3s এর পরে 3p, 3p এর পরে 4s, আরেকটা ড্যাশ দিবা। আচ্ছা, তারপরে দেখো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপরে এখানে আরেকটা, কোথায় রে, ভুল বলছি নাকি? 6s 5p, সরি 6s এখানে একটা আছে, 6s 5p। তাহলে 5s এর পরে কে? 4d, 4d এর পরে 5p, 5p এর পরে 6s। তারপরে এখানে একটা দিবা 7s 6p 5d। তারপরে কি 6s এর পরে কে? 4f, 4f এর পরে 5d, 5d এর পরে 6p, 6p 7s। ব্যাপারটা বুঝছো? জি সবার লাস্টে কে ফিল আপ হবে? 6d আর কি বলে, 7, 6d আর 5p ফিল আপ হবে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, জি এইটা জি হলো ব্যাপার। তো এই গ্রাফটা তুমি একটু, মানে কি বলে, একটু লিখে ফেলবা, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিলে বেটার হয়, কারণ এটা তো নোটে পাবা না। তুমি একটু প্যাটার্ন রিকগনিশন, ফিল আপ প্যাটার্ন হ্যাক, ফিল আপ প্যাটার্ন হ্যাক। হ্যাঁ, এখন একটা ফটো দেবো। হ্যাঁ ভাই নিশ্চয়ই। এটা যদি মাথার মধ্যে একবার তুমি একটু প্র্যাকটিস করতে হবে। তুমি নতুন যেহেতু জিনিসগুলা, একবার যদি, আই ক্যান এশিওর ইউ, ইফ ইউ ক্যান প্র্যাকটিস, রিকমেন্ডেশন থাকবে, তুমি কি করবা, গ্রুপ 1 গ্রুপ 2 যে এলিমেন্টস গুলো আছে, আজকে মনে করো এই জি যে নতুন যে ইলেকট্রনিক কনফিগারেশনের ফরম্যাটটা শিখছো, কয়েকটা লিখো, নিজে নিজে লিখো, এবং ওই যে আমার প্যাটার্নটা আছে না, ওই প্যাটার্ন অনুযায়ী আগে ওই প্যাটার্নটা মুখস্থ করো। তাহলে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন ড্র করা সোজা হয়ে যাবে। বুঝছো কি আচ্ছা বলছি? কে কার পরে ফিল আপ হয়, এটা কিন্তু খুবই জরুরি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলেই তুমি ইলেকট্রনিক কনফিগারেশন একদম দুধ ভাত, কিছুই না, টু বি অনেস্ট। তো শেষ ইন আ সেন্স আমাদের এগুলা। বাকি রইছে, এটা তো ঠিক আছে। শর্ট হ্যান্ড ভার্সন তো তোমার কি বলে, আরেকটা কথা হচ্ছে শর্ট হ্যান্ড ভার্সন। এটা যদি আমি বলি, দিস ক্যান বি ডান ইউজিং ফুল ইলেকট্রন কনফিগারেশন অর শর্ট হ্যান্ড ভার্সন। এখন শর্ট হ্যান্ড ভার্সনটা কি? এখানের মধ্যে একটা নিয়ারেস্ট প্রিসিডিং নোবেল গ্যাস থাকে টু অ্যাকাউন্ট ফর হাউএভার মেনি ইলেকট্রনস আর ইন দ্যাট নোবেল গ্যাস। আচ্ছা, আয়নসের তো কথা বলে লাভ নাই, এটা তো মানে মানে ইয়ে কি ইয়ে হয়। এই দেখো, এখানে দেখো, আমরা যদি পটাশিয়ামকে এক্সাম্পল হিসেবে নেই, পটাশিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 19টা ইলেকট্রন আছে, তাই না? তো আমরা যদি হ্যাঁ পটাশিয়ামের ইয়েটা লিখি, ইফ উই রাইট পটাশিয়াম,
মনে করো পটাশিয়ামের এটা লিখি, পটাশিয়ামের কত 19টা ইলেকট্রন, 1s2 ওয়ান ইস 2s2, তারপরে হইতেছে 2p6, এখানে কয়টা হয়ে গেল 10টা হয়ে গেল, 3s2 12, 3p6 18, তারপরে কি এখন 3p1 3p1 এখন 3p1 লিখতে ভুল হবে না? হ্যাঁ 3p1 লিখতে ভুল হবে না? 3s1 হওয়ার কথা না? 3s1 কেন হবে, 3s তো শেষ। আচ্ছা আচ্ছা, কারণ ও p তে তো অনেক ও ও ও ও, আমি ভুল বলছি ভুল বলছি, সরি সরি, 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা, তারপরে বলতে হ্যাঁ, পারবা কোনটা ফিল আপ হবে, আমরা যদি ওই ফিল আপ প্যাটার্নটা দেখি, ওই দেখো 1s হ্যাঁ, ফিল আপ করছি, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে হ্যাঁ, 3p এর পরে কে আসে দেখছো, 4, 4s তার মানে কি নেক্সট ইলেকট্রনটা কোথায় হবে, মানে 4s, p তে 4s, হ্যাঁ। 4s 1 এ হবে। আচ্ছা, এই পার্টটা কয়টা ইলেকট্রন আছে, 18 আছে তাই না, 18টা, হ্যাঁ, আর্গনের কয়টা 18টা, 18টা। লিখতে পারি না, জি দিস ইজ কল্ড shorthand version of writing electronic configuration, ক্লিয়ার, জি জি। এই জিনিসটা যেন মাথার মধ্যে থাকে। এই যে এখানে দেখো দিছে ওরা ক্যালসিয়ামের 20টা, দেখো দিছে shorthand version 4s2, এইগুলো গ্যালিয়ামের 31টা, আবারও আর্গন, এই দেখো ওরা কিন্তু 4s দেখো 3s 3p, কি বলে, আচ্ছা এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মনে রাখবা, এইটা একটু ডিফারেন্ট আছে, দেখো কি বলছে, আমরা এত সময় কি দেখতেছিলাম যে 4s আগে ফিল আপ হয়েছে তারপরে 3d, তাই না, কিন্তু এখানে দেখতেছি আবার 3d ফিল আপ হয়েছে এরপরে 4s, even though the 4s is filled first, the full electronic configuration is often written in numerical order, so if there are electrons in the 3d subshell, then these will be written before the 4s। তার মানে কি ওরা এই জিনিসটাই বলতেছে যে যদি 3D সাবশেলে 10টা ইলেকট্রনই থাকে তখন আমরা নিউমারিক্যাল বেসিসে লিখবো, ব্যাপারটা বুঝছো কি বলছি, 10টা জি ইলেকট্রন না থাকলে আমরা যেভাবে লিখি ওই যে এভাবে লিখবো, আগে 4s তারপরে 3d, 10টা ইলেকট্রন থাকলে শুধু এটা মনে রাখিও, কন্ডিশনটা ওইটা থাকতে হবে। হোয়াট দিস মিনস, ইফ ইউ আয়োনাইজ ক্যালসিয়াম হোয়াট হ্যাপেন্স, কয়টা ইলেকট্রন চলে যায় বলো তো, দুইটা ইলেকট্রন চলে যায়, দুইটা আউটার ইলেকট্রন চলে যায় তাই না, তাহলে দেখো জি Ca2+ কি হয়ে যায় 3p6, কিভাবে স্যার, আগে কত ছিল, আগে তোমার এই যে এই দুইটা ইলেকট্রন কি চলে যায় তাই তো, এখান থেকে 4s2 হ্যাঁ, থেকে দেখো কি হয়েছে এখন 3p6 হয়েছে, which is kind of identical to what, argon's আর electronic configuration। আচ্ছা এই এক্সেপশন গুলা মাস্ট, এক্সেপশন গুলো খুবই জরুরি, ক্রোমিয়াম এন্ড কপার have the following electronic configurations which are different to what you may expect, this is what we would have expected, ঠিক আছে, মানে দিস ইজ সামটাইম, মানে এটা আমাদেরকে এক্সপেক্ট করা উচিত ছিল তাই না, যে আমরা জানি যে আহ, সাধারণত কি আগে লোয়ার এনার্জি অরবিটাল আগে 4s ফিল আপ হওয়ার কথা তাই না, তারপরে 3d, ইজেন্ট ইট, তো কিন্তু এখানে দেখা যায় যে তোমার দুইটা ইলেকট্রন 4s এ আছে আর 9টা ইলেকট্রন 3d তে আছে, আর তুমি কপার ক্রোমিয়ামের ক্ষেত্রেও দেখো দ্যাট ক্রোমিয়াম ইজ হোয়াট 3d5 4s, মানে এরকম হওয়ার কথা আগে, ঠিক আছে, মানে আগে মনে করো এখানে হওয়ার কথা তারপরে এখানে কি বলে, মানে সরি এইটা না আমি ভুল বলছি, আগে এইটা হওয়ার কথা, তারপরে মানে কি আগে 4s এর সাবশেলটা আগে ফিল আপ করার কথা ছিল, তারপরে ডি সাবশেলটা ফিল আপ করার কথা ছিল, সেম কেস গোজ ফর কপার এস ওয়েল, আগে 4s টা ফিল আপ হওয়ার কথা তারপরে 3d, কিন্তু এখানে দেখা যায় যে 4s টা হাফ ফিল্ড হয়, 4s টা হাফ ফিল হয়ে ডি তে বাকি ইলেকট্রন চলে যায়, ব্যাপারটা বুঝছো কি বলছি, জি ভাই। এটা কেন, বিকজ দিস, ঠিক আছে, স্টেবিলিটি মেনটেন করা জরুরি, স্টেবিলিটি এনার্জেটিকলি স্টেবল থাকার জন্যই ওরা বেসিক্যালি এই এক্সেপশনটা মেনটেন করে থাকে। এটা তো বুঝলাম যে ইলেকট্রনিক পি সাবশেল কি, এখানে তো বললাম ইলেকট্রনস উইথ সিমিলার স্পিন রিপেল ইচ আদার উইচ ইজ অলসো কল্ড স্পিন পেয়ার রিপালশন, ওটা তো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল তো বললামই। ইলেকট্রনিক কনফিগারেশন পি এক্স পি ওয়াই পি জেড, পি সাবশেলের মধ্যে কয়টা অরবিটাল আছে, পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে, এই দেখো electrons are only paired when there are no more empty orbitals available within a subshell in which the spins are the opposite spins to minimize repulsion. If there are 4 electrons in a p subshell, one p orbital contains 2 electrons with opposite spin and 2 orbitals contain 1 electron only. The first 3 electrons fill up the energy empty p orbitals one at a time, and then the fourth one pairs up with the original one. ঠিক আছে, তো এই জি হইল ভাই। তোমার এটা ব্যাপার, বক্স রোটেশনের তো ওইভাবে দেখতে আর কি।
So this is nothing. এই দেখো এখানে দিছেই electronic configuration can be using electrons in the box notation. Each box represents an atomic orbital. Increasing energy মানে কি, যত সামনে যাব এনার্জি বাড়া শুরু করবে, কারণ বুঝতেই পারতেছো কেন। Electrons are arranged in their orbitals as shown. Electrons occupy the lowest energy orbitals according to Hund's rule, right? So হ্যাঁ before filling those with higher energy orbitals. এটা যেন মনে থাকে। আচ্ছা, আর কি থাকতে পারে? কেমিক্যাল প্রপার্টিজ। দ্য ওয়ে an element reacts with other elements is determined by a number of factors, but in particular the electronic configuration of its atoms. The periodic table is arranged in periods and groups. All the elements in the same period have the same number of shells. এটা তো শিখছো, আমরা আইজিসিসি তে পড়ছি, তাই না? Very easy, জি very simple as that. The elements in each group of periods show particular trends and characteristics in their chemical and physical properties that can be explained in their terms of atomic number. This provides valuable information about what is likely to happen when particular elements react. The properties of the elements are a function of their atomic number. আমরা যদি দেখি, for example, helium, neon and argon, তাদের কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন সমান। দ্যাট মিনস হোয়াট, দে হ্যাভ দিস সেম ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টস কিংবা ফুল ইলেকট্রনিক কনফিগারেশন আছে। তার মানে কি, দেয়ার ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা খুবই স্টেবল এবং তারা কি বলে অন্য কেমিক্যালস এর সঙ্গে খুবই রেয়ারলি রিঅ্যাক্ট করে। তার মানে কি, তাদের কেমিক্যাল প্রপার্টিস সমান। বুঝছো কি বলছি? জি ভাই এটা গেল। এখন আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে যদি বলি, এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল আর অ্যারেঞ্জড ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। দেখো তুমি যদি কি বলে পিরিয়ডিক টেবিলে দেখো, এভাবে গেলে কি অ্যাটমিক নাম্বার বাড়ে না, এভাবে গেলে কি অ্যাটমিক নাম্বার বাড়ে, তাই না? তো এটা কি হুম বলা হয় তোমার, কিভাবে ইয়ে করা হইতেছে। দ্য এলিমেন্টস অ্যাক্রস পিরিয়ড শো রিপিটিং প্যাটার্নস ইন কেমিক্যাল। একই পিরিয়ডের মধ্যে যা এলিমেন্ট আছে এগুলো সব কিন্তু কি বলবো তোমার ইয়ে দেখায়, কি বলে সেম কেমিক্যাল প্রপার্টিজ মোটামুটি থাকে। এগুলোকে পিরিয়ডিসিটি বলা হয়। ঠিক আছে, কি বলছি এটা দেখে নিবা। আর এটা গেল। আচ্ছা, আরেকটা কথা, যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো স্কাই কালার এগুলা কি মেটাল, ঠিক আছে? নন মেটাল সলিড কোনগুলা? এগুলা। তার মানে কি, একটা সিঁড়ি, আমরা আইজিসি তে পড়ছি একটা সিঁড়ির মতো একটা জিনিস আছে যেটা কি করে, মেটালস গুলাকে কার কাছ থেকে সেপারেট করে, নন মেটালয়েডস এর কাছ থেকে সেপারেট করে। বুঝছো জি কি বলছি? এটা গেল। আর গ্যাস গুলা তো নন মেটাল, এটা তো বলে লাভ নাই। এটা গেল। আচ্ছা, এখন আমরা আয়োনাইজেশন এনার্জি নিয়ে একটু কথা বলবো। All elements are arranged in the order of increasing atomic number from left to right. Ionization energies show a trend across a period of the periodic table, as could be expected from their electronic configuration. দেখো ওরা পিরিয়ড ওয়াইজ একটা কি দিছে, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ট্রেন্ড দেখাইছে প্রত্যেকটা এলিমেন্টের। তোমার হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, লিথিয়াম আছে, বোরন আছে। দেখো কি হইতেছে, তুমি পিরিয়ড ওয়াইজ দিছে, প্রথম পিরিয়ডে কিন্তু হাইড্রোজেনই থাকে, তাই না? এটা দেখো সেকেন্ড, প্রথম পিরিয়ডে কি কি থাকে, হাইড্রোজেন আর হিলিয়ামই থাকে। ব্যাপারটা বুঝছো কি বলছে? এটা হচ্ছে পিরিয়ড ওয়ান। আর এইটা কিন্তু পিরিয়ড টু, বুঝতে পারতেছো? এইটা কিন্তু পিরিয়ড টু। আর এটা কিন্তু পিরিয়ড থ্রি শুরু হয়েছে, পুরোটা দেখাইছে না। এই গ্রাফটা তোমাকে একটু মনে রাখতে হবে ভাইয়া, বারবার করে বলতেছি, এটা যেন মনে রাখবা। তার মানে কি, কি হইতেছে মানে একটা জিনিস বড় একটা ভাই বলতে কি মানে মুখস্থ করে ফেলবো মুখস্থ করলে বেটার, ইন মাই পয়েন্ট অফ ভিউ। মানে মুখস্থ এক্স্যাক্টলি বলতে, ক্লিয়ার নো 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 নো, ডু নট মেমোরাইজ দিস ভ্যালুস, মেমোরাইজ দ্য এলিমেন্টস। এম আই ক্লিয়ার? লাইন এন্ড মেমোরাইজ হ্যাঁ দ্য হ্যাঁ হ্যাঁ প্যাটার্ন। আর অ্যাটমিক নাম্বারটা মনে রাখবা, মানে অ্যাটমিক নাম্বার যে বাড়তেছে এটা মনে রাখবা। ঠিক বুঝতে আছে? পারছি। আর উপরে গেলে জি তো আয়োনাইজেশন এনার্জি বাড়ে, এটা তো ভ্যালু না শিখলেও হবে, তাই না? হ্যাঁ বেশি হ্যাঁ কিছু না। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি কি হয়, অ্যাক্রস আ পিরিয়ড জেনারেলি ইনক্রিজেস, তাই না? ইনক্রিজ করে না, দেখো ইনক্রিজ করতেছে ডিউ টু দ্য ফলোইং ফ্যাক্টরস। কেন? আমরা জানি নিউক্লিয়ার চার্জ বাড়ে অ্যাক্রস আ পিরিয়ড, মানে কি অ্যাটমিক নাম্বার বাড়ে। অ্যাটমিক নাম্বার মানে কি, প্রোটন নাম্বার বাড়ে, তাই না? অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস, তার মানে কি নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, নিউক্লিয়াসের মধ্যে চার্জ বাড়ে। এতে করে কি হয়, দিস কজেস দ্য অ্যাটমিক রেডিয়াস অফ দ্য অ্যাটমস টু ডিক্রিজ, ছোট হওয়া শুরু করে অ্যাটমিক রেডিয়াসটা, as the outer shell is pulled closer to the nucleus, so the distance between the nucleus and the outer electrons decreases. যেহেতু নিউক্লিয়ার চার্জ বাড়ে, তার মানে কি, সে আরো কি করবে, আরো শক্তিশালী ভাবে আউটার মোস্ট ইলেকট্রনকে তার দিকে আরো বেশি টানবে। তারে কি ডিস্টেন্সটা কমবে না? হ্যাঁ হ্যাঁ এই জন্য বলতে পারো তোমার কি হবে, আয়োনাইজেশন এনার্জি। এখন আরেক এইটা হইলো ব্যাপার। সো তারপরে আরেকটা ব্যাপার আছে, শিল্ডিং বাই ইনার শেল ইলেকট্রনস রিমেইন রিজনেবলি কনস্ট্যান্ট অ্যাজ ইলেকট্রনস আর বিং অ্যাডেড টু দ্য সেম শেল। আচ্ছা, মনে করো এইটা, আর মনে করো এইটা, এই যে ইলেকট্রনটা,
এখানে কয়টা ইনার শেল আছে? ইনার শেলে কয়টা ইলেকট্রন আছে? 2টা। দুইটা। আর এই যে ইলেকট্রনটা, এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? এখানে দেখো তোমার অনেকগুলা আছে। মনে করো 1 হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইলেকট্রন। তাহলে শিল্ডিং কে বেশি ফেস করবে? শিল্ডিং মানে কি, রিপালশন কে বেশি ফেস করবে? এই রিপালশন বেশি 10টা চেষ্টা করবো। এ এ এ এ এ এরা এ ফেস করবে, তাই না? ইলেকট্রন বি ফেস করবে কম্পেয়ার টু ইলেকট্রন এ, তাই না? এখন সমস্যা জি। হয়েছে কি, আমরা পিরিয়ড ওয়াইজ যখন যাই, শেল নাম্বার তো সমানই থাকে প্রত্যেকটা এলিমেন্টের, তাই না? তাহলে কি শিল্ডিং চেঞ্জ হ্যাঁ, হইতেছে? শিল্ডিং তো চেঞ্জ না। হইতেছে না। তোমার 2টা ইলেকট্রনই থাকতেছে ইনার সাবশেলে, তাই না? শুধু আউটার মোস্ট ইলেকট্রনটা যেটা আছে ওইটা একটু চেঞ্জ হইতেছে। মনে করো এখানে 2টা, এখানে 3টা, ঠিক আছে? এখানে 4টা, ঠিক আছে? এভাবে জাস্ট হইতেছে। কিন্তু তুমি দেখো অ্যাট্রাকশন কি বলে, শিল্ডিং কিন্তু সমান। কেন? কারণ শেলের সংখ্যা বাড়তেছে না। শেল নাম্বার ইজ নট ইনক্রিজিং। এম আই ক্লিয়ার? শেল নাম্বার রিমেইনস কনস্ট্যান্ট। ব্যাপারটা বুঝছো? যার জি ফলে ভাই। তোমার শিল্ডিংটা সমান থাকে। তার তাহলে কি হয়, মানে কিসের কারণে তাহলে আয়োনাইজেশন এনার্জি বাড়তেছে? ওই যে প্রথমে বলছি না, এটার জন্য, নিউক্লিয়ার চার্জের জন্য। So it becomes harder to remove an electron as you move across a period. More energy is needed because of this thing. Am I clear? জি ভাই। শিল্ডিং কোনো এফেক্ট দেয় না, বারবার বলতেছি। সো দ্য আয়নাইজেশন এনার্জি কি হয়, ইভেন্চুয়ালি ইনক্রিজেস। বারবার বলতেছি, মুখস্থ মারবা, যদি মানে বোঝার পরে মুখস্থ মারবা, এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। তারপরে হইতেছে আচ্ছা ভাইয়া, হ্যাঁ একটু বলো। ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ। আজকে তো ফ্রাইডে, তো আমার একটু যাওয়া লাগবে, মানে নামাজ আছে তো। ও হ, আজকে শিওর। একটু আর্লি ছুটি পাওয়া যাবে? হ্যাঁ, আমি 5 মিনিট নিব, আর তারপরে ছেড়ে দিব, সমস্যা নাই, আরো 5 মিনিট। ওকে ওকে, ওকে। ঠিক আছে, সমস্যা আমি নেই। এই পার্টটা একটু দেখাই ফেলি, তারপরেই শেষ বলতে গেলে। আচ্ছা, এখানে ওকে। তোমার আছে আরেকটা কথা হইতেছে, যেটা হইতেছে dips in the trend for period 2. There is a slight decrease in ionization energy between beryllium and boron, as the fifth electron in the boron is the 2p subshell, which is further away from the nucleus than the 2s subshell of the beryllium. বেরিলিয়ামের কিন্তু ফার্স্ট ionization এনার্জি 900 কিলোজুল পার মোল থাকে, as its electronic configuration is 1s2 আর বরনের ফার্স্ট ionization এনার্জি ইজ 800। তুমি দেখো, সাধারণত কি আমরা দেখতে পারি দ্যাট বেরিলিয়ামের কি হওয়ার কথা, বরনের কি হওয়ার কথা, বেশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি এখানে হ্যাঁ একটা হ্যাঁ। অ্যানোমেলি, বরনের কম, বেরিলিয়ামের বেশি। কেন? এই দেখো 900 তার আর এটা 800। কেন? বিকজ অফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, এখানে 1s2 2s2 2px। আচ্ছা, এটা কেন হয় দেখো, দের ইজ আ স্লাইট ডিক্রিজ। কেন? কারণ দ্য ফিফথ ইলেকট্রন ইন দ্য বোরন ইজ ইন ওয়্যার, ইটস ইন আ 2p সাবশেল, which is farther away from the nucleus than the 2s subshell of the beryllium. ব্যাপারটা বুঝছো কি বলছি? যেহেতু জি ভাইয়া। ফার্দার অ্যাওয়ে, তার মানে কি, তার কম এনার্জি লাগবে, কারণ অ্যাট্রাকশন কম, তাই না? তো এটা হইলো গেল। আর সে যেহেতু আরো ক্লোজার, অ্যাট্রাকশন বেশি, এনার্জি বেশি লাগবে, এটা মনে রাখি। আচ্ছা, আবার আরেকটা অ্যানোমালি আছে। সাধারণত নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে তুমি যদি লক্ষ্য করো, গ্রাফের মধ্যে দেখো অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু অক্সিজেন কি আয়রনের চেয়ে কম, নাইট্রোজেনের চেয়ে কম। এটা কেন? হ্যাঁ। কেন? বিকজ ডিউ টু দ্য স্পিন পেয়ার রিপালশন ইন দ্য 3px অরবিটাল অফ দি অক্সিজেন। নাইট্রোজেনের 1400, অক্সিজেনের 1310। কেন? দেখো এখানে 2px 2p বাই 2pz, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি তুমি 2p সাবশেলে দেখো 1 1 1, আর এখানে কি 2 1 1, এখানে একটা রিপালশন তৈরি হবে না? কারণ এখানে কিন্তু পেয়ার্ড হ্যাঁ স্টেটে হ্যাঁ আছে, হ্যাঁ। পেয়ার্ড স্টেটে আছে, পেয়ার্ড স্টেটে আছে। আর এটা কিন্তু পেয়ার সাথে একটা রিপালশন থাকবে তাহলে। হ্যাঁ, অবশ্যই রিপালশন থাকবে না কেন? আচ্ছা। In oxygen, there are two electrons. So the repulsion between those electrons make it slightly easier for one of those. তুমি মনে করিও না স্পিন পেয়ার রিপালশন আর চার্জ রিপালশন সমান। এদের চার্জ সমান না, আমি চার্জ রিপালশনের কথা বলতেছি। চার্জের জন্য আলাদা একটা রিপালশন থাকে, আর স্পিনিং জি। এর জন্য আলাদা একটা রিপালশন থাকে। এইটা মনে থাকে যেন। আচ্ছা। তুমি মনে করিও না এই দুইটা সমান। স্পিন পেয়ার রিপালশন আলাদা, আবার চার্জের জন্য আলাদা রিপালশন আছে। ওরা এটার কথা বলতেছে। So repulsion between those electrons make it slightly easier for one of those electrons to be removed. রিপালশনটা কি করে, এনার্জি কমায় দেয়, যার ফলে কম এনার্জি লাগে রিমুভ করতে আউটার মোস্ট ইলেকট্রনটাকে। আশা করি এই অ্যানোমালিজটা মনে রাখবা, মাস্ট এখান থেকে আসবে। আবার পিরিয়ড 3 তে আমরা যদি দেখি, এটা কি, আমরা তো এত সময় কই দেখতেছিলাম পিরিয়ড 1, ও ও পিরিয়ড ও না না, আমি ভুল বলছি, এটা পিরিয়ড 0, এইটা পিরিয়ড 1। কি বলবো, দাঁড়াও তো, এটা 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 কি ছিল? হ্যাঁ, এটা পিরিয়ড 2 ছিল। আহ, ও না না না, ঠিক আছে ঠিক আছে, না এটা ঠিক ছিল, এটা পিরিয়ড 2, এটা পিরিয়ড 1। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। হুম। পিরিয়ড 3 তে, ও হ্যাঁ, পিরিয়ড 3 তে কিন্তু তোমাকে পুরোটা দেখাইছে না, ঠিক আছে কি বলছি, বাট
ইউ গেট দ্য পয়েন্ট, ইটস গোয়িং টু বি সামথিং লাইক দিস, ঠিক আছে? বাট এই পার্টটা দেখাইছে না তোমাকে। বাট পিরিয়ড 3 এর জন্য কিন্তু তোমার দুইটা অ্যানোমালি আছে। তুমি দেখবা ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়ামের কি বলে বেশি হওয়ার কথা ম্যাগনেসিয়ামের চেয়ে, কিন্তু আনফরচুনেটলি সেটা কেন না? ওয়াই? বিকজ দেখো 13 নম্বর ইলেকট্রনটা এটা কিন্তু একটা 3p অরবিটালে আছে, আর ওইটা কিন্তু 3s এ আছে, ঠিক আছে? তো ডিস্টেন্স বেশি থাকার ফলে এনার্জি কম লাগবে, কারণ অ্যাট্রাকশন কম। আর এখানে ডিস্টেন্স কম থাকার ফলে এনার্জিটা বেশি লাগবে। ওই আগের হিসাব, ওই যে তুমি যে বেরিলিয়ামের বরনের যে কনফিগারেশনের যে রিজনটা, অ্যানোমেলির রিজনটা, ওই অ্যানোমেলির রিজনটা সেম। ব্যাপারটা বুঝছো কি বলছি? জি ভাই। আর ওই যে নাইট্রোজেন অক্সিজেনের জন্য যে রিজনটা, ওই ফসফরাস সালফারের মধ্যে যে অ্যানোমেলিটা দেখা যায়, ওই সেম সেম জিনিসটা দেখো এখানে একটা কি আছে, দুইটা পেয়ার্ড স্টেটে আছে দুইটা ইলেকট্রন, কিন্তু এখানে কিন্তু পেয়ার্ড স্টেটে নাই। সো বুঝতেই পারছো একটু রিপালশন হবে এখানে, এবং রিপালশন হওয়ার হ্যাঁ। ফলে একটা ইলেকট্রন রিমুভ করতে খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্তই থাক, অনেক শিখা হয়েছে। আমরা নেক্সট ক্লাসে আয়নাইজেশন এনার্জি ডিপ ডাউন করব। ডিপ ডাইভ করার পরে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার ইন আ সেন্স শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকের আচ্ছা ভাই, জন্য একটা কোশ্চেন ছিল শেষ করার আগে, যে আমাদের ক্লাস টাইমিং তাহলে কি ফ্রাইডে, থার্সডে আর মানডে না? হ্যাঁ, আচ্ছা, কি বলে থার্সডেতে একটা মেয়ে মানিহা মনে হয়, ও বলছে যে সে 12টায় পারবে না। তুমি কি 5টায় ফ্রি আছো? বিকাল 5টা? হ্যাঁ। থার্সডে, জাস্ট থার্সডে? ইয়েস, জাস্ট থার্সডে। হ্যাঁ, পারবো পারবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমি 5টা এটা করে দিতেছি। আর আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ 5টা আমি করে দিতেছি, তোমার যদি কোনো সমস্যা নাই, আর ডুবাবার যদি সমস্যা নাই, তাহলে আমি 5টায় করবো এটা, আমি এটা বলে দিব। তোমার আমি আর জাস্ট মানডেটা 9টার দিকে? মানডে আগেরটাই, মানডে 6টায়, আর তোমার ফ্রাইডে তো 11টায় যেটা থাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আজকের জন্য বাই। আমি লেকচার শিটটা মানডেতে দিব, কারণ এখন পুরোটা শেষ হয়েছে না। আর দিয়ে দিব, এটা কি বলে, আর একটা ওয়ার্কশিট দিব যেগুলো আজকে পড়াইছি, ওইটা একটু করবা, ঠিক আছে? মানডের আগে দিয়ে দিবা। ঠিক আছে। বাই। ওকে ওকে। ওকে।